দরকার। এবার আমার মনে হয় সুমেন থেকে বড় মোটিভেশন আর কিছু হতে পারে না। ঠিক আছে, মানে কেউ যদি 11 এর 18 থেকে এটাকে 90 তে নিয়ে যেতে পারে, এর থেকে মোটিভেশন পৃথিবীতে কিছু নাই। সুমেন একটা নিজে একটা মোটিভেশন। হাই মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সিগমা ম্যাথমেটিক্স ক্লাসের পক্ষ থেকে আমরা একটা পডকাস্টের আয়োজন করেছি, যার মধ্যে আমরা আমাদের লাস্ট ইয়ারের যারা স্টুডেন্টস আছে, যারা 12 ক্যান্ডিডেট আছে বা 12 অ্যাসপিরেন্টস আছে, আমরা ওদের কাছ থেকে জানতে চাইবো যে যারা স্টার মার্কস পেয়েছে, যারা 90 অ্যাবভ স্কোর করেছে ম্যাথসের মধ্যে। আমাদের ব্যাচের অনেকজনই আছে, অনেকেই আছে যারা 90 অ্যাবভ স্কোর করেছে। তো তাদের মধ্যে থেকে আমরা যাদের পেয়েছি আজকে, আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো যে তাদের এই যে রেজাল্ট হয়েছে বা ম্যাথসে 90 অ্যাবভ পেয়েছে, ম্যাথসে 90 অ্যাবভ পাওয়ার জন্য ওদের কি কি করতে হয়েছে বা কিভাবে পড়াশোনা করতে হয়েছে বা পড়াশোনার ওদের সিস্টেমটা কেমন ছিল পুরো বছর, ম্যাথামেটিক্স বা সব সাবজেক্টে, প্রত্যেক সাবজেক্টই তোমরা যদি বোর্ডে 90% স্কোর করতে চাও ওভারঅল সব সাবজেক্ট মিলিয়ে বা শুধু সাবজেক্ট ওয়াইজ ম্যাথামেটিক্সের মধ্যে, তার জন্য কিভাবে পড়াশোনা করা দরকার বা ওরা জুনিয়রদেরকে কিরকম সাজেশন করতে চায়, কিভাবে পড়াশোনা করতে চায়, যাতে আগামী বছর আগামী দিনগুলিতে যারা 12 এক্সাম দেবে, 12 এক্সামের মতো একটা ইম্পর্টেন্ট একটা সিরিয়াস এক্সামকে ওরা কিভাবে হ্যান্ডেল করতে পারে, ওরা প্রেশার কিভাবে হ্যান্ডেল করতে পারে বা ওরা বেস্ট স্কোর করার জন্য ওরা কিভাবে কোন টেকনিকে পড়াশোনা করতে পারে, এটাই জানতে চাই। তো আমাদের সাথে প্রথম একদম আছে আমাদের আমাদের স্টুডেন্ট ইফরান হোসেন, যে ম্যাথসে 99 এবার স্কোর করেছে। আই থিঙ্ক এটা মেবি বোর্ডেরও হাইয়েস্ট নাম্বার, আমার কাছে যতটুকু তথ্য আছে, আমি যতটুকু জানি, ঠিক আছে, আমি জানি না কি বোর্ডসে কেউ 100 পেয়েছে কিনা, কিন্তু আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে এইবার বোর্ডের সবচেয়ে হাইয়েস্ট নাম্বারটাই ছিল 99। তো এবার জানি না মেবি 100ও পেতে পারে কেউ, বাট আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে আমি ওই ইনফরমেশনের উপরে বললাম। তো এবার ইফরান যে রেজাল্টটা স্কোর করেছে 99 ম্যাথসে, আমি প্রথম ম্যাথসের ব্যাপারে ওর থেকে জানতে চাইবো, মানে ও ওভারঅল ইয়ার, মানে পুরো আউট অফ দ্য ইয়ার ওর প্রিপারেশন কেমন ছিল, ও আউট অফ দ্য ইয়ার ম্যাথামেটিক্সটা কিভাবে করেছে, ক্লাস 11 কে কিভাবে হ্যান্ডেল করেছে বা ক্লাস 12 কে ম্যাথামেটিক্সটা কিভাবে হ্যান্ডেল করেছে, আমি এটা ইফরানের কাছ থেকে জানতে চাই। ইফরান, শুরুতে সবাইকে বলতে চাইছি যে ক্লাস 11-এ কনসিস্টেন্সি থাকা দরকার। ক্লাস 11-এ প্রথম থেকে আমাদের সিরিয়াস থাকা দরকার, 12 ভালো করার ইচ্ছা থাকে। স্যারের যে ব্যাচ আছে সেটা মিস করা যাবে না, এবং স্যারের যে ডেইলি হোমওয়ার্ক এগুলো কমপ্লিট করতে হবে। স্যারের যেহেতু সপ্তাহে 2 দিন পড়ায়, তার জন্য স্যারের তো আমি তোমাকে মেইন বলতে চাইছি যে এই জিনিসটাই, যে তুমি ক্লাস 12 এ তুমি ম্যাথস যেভাবে করেছো, মানে আউট অফ দ্য ইয়ার, মানে পুরো বছর তুমি ক্লাস 12 এ ম্যাথসটাকে কেমনে হ্যান্ডেল করেছো, মানে তুমি কিভাবে করেছো ক্লাস 12 এ, কি তুমি কি শুধু এখানে যা হোমওয়ার্কস দেওয়া হতো হোমওয়ার্কস গুলোই করতে, হোমওয়ার্কস এর বাইরে কিছু করতে কিনা, বা তুমি তোমার জুনিয়রদেরকে কি সাজেশন করতে চাও, ঠিক আছে, মানে ক্লাস 12 কিভাবে পড়াশোনা করলে ম্যাথামেটিক্সটা ভালো স্কোর করা যায়, বা তুমি ম্যাথস পুরো বছরে প্রত্যেক দিন কতটুকু টাইম করে ম্যাথসের মধ্যে দিয়েছো, কতটুকু টাইম ম্যাথসের মধ্যে টাইম দিয়েছো, কতটুকু সময় করেছো, ঠিক আছে। আমাদের এখানে যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্ট শেষ হওয়ার পর প্রত্যেকটা সাবজেক্ট থেকে এক্সাম নেওয়া হয়, তাহলে এক্সাম যখন নিয়েছিলাম এক্সামের মধ্যে তুমি কেমন ভাবে প্রিপারেশন করে এসছো, বা হোমওয়ার্ক যখন দেওয়া হতো হোমওয়ার্কস বলে তুমি কেমনে করে এসছো, রেগুলার হোমওয়ার্কস করতে কিনা, তোমার রেগুলারলি এমন কোনো টাইম টেবিল মেইনটেইন করা থাকতো কিনা যে বছরের বা তোমার ওই দিনের ওই টাইমটা তুমি ম্যাথামেটিক্স করতে একটা নির্দিষ্ট টাইম থাকতো, বা প্রত্যেক দিন 2 ঘন্টা 2.5 ঘন্টা বা একটা নির্দিষ্ট কোনো টাইম তোমার ম্যান্ডেটরি বাধা থাকতো কিনা? সত্যি কথা বলতে মানে প্রত্যেক দিন 1 থেকে 2 ঘন্টা ম্যাথ করা দরকার, যেটা আমি করেছি। আর সেটা যে কোনো টাইমে, রাত্রে হলে যার যে সময় সুবিধা হয় এই সময় সুবিধা হয় ওই সময়। আর ম্যাথ মানে প্রত্যেক দিন করলেই ভালো হবে, এবং স্যারের হোমওয়ার্ক যেদিন দেবে এই দিনই গিয়ে করলে সেটা বেস্ট আমার। কারণ হলো গিয়ে মানে তুমি যদি ওই দিন মানে ইয়েটা করো, মানে তোমাকে মনে করো আজকে একটা টপিক পড়ানো হলো, এবার ওই টপিকটা যদি তুমি গিয়ে ওই দিনই করো, তাইলে জিনিসটা কি হয়, তাইলে আমার মনে হয় যে ওই জিনিসটা তোমার ওই দিন গিয়ে তুমি রিমাইন্ড করতে পারো, রিকল করতে পারো,
মানে আজকে মনে করো ডিরাইভেশন একটা চ্যাপ্টার পড়ালাম, এবার ওই চ্যাপ্টারটা যখন আমি প্রথম দিন যখন শুরু করছি, এবার আজকে যখন তুমি গিয়ে বাড়িতে আবার সেম টপিকটা থেকে করবে, তখন কি হবে, একটা জিনিস তুমি আবার ওই জিনিসটা রিকল করতে পারবে না, কি পড়িয়েছিলাম ওই জিনিসগুলো মাথায় আনতে পারবে, ওই জিনিসগুলো করতে পারবে। এবার আমি বলবো তুমি তোমার জুনিয়রসদেরকে কি সাজেশন করতে চাও। অনেকে এমন আছে যে জুনিয়রসরা মানে জুনিয়র অনেকে আছে যে ওরা 90+ স্কোর করতে চায়, অনেকের ইচ্ছা আছে যে 90+ স্কোর করার, ঠিক আছে। তো তুমি কি ওদেরকে বলতে চাইবে যে ওরা এই কাজগুলি করা দরকার ম্যাথসে 90+ স্কোর করার জন্য, বা কোন কাজগুলি করা দরকার না, কোনগুলি ওরা অ্যাভয়েড করবে? স্টুডেন্ট লাইফে তো আমাদের অনেক ডিস্ট্রাকশন আসে না, তো কোনগুলিও বাদ দেবে আর কোনগুলি করবে? আমাদের জুনিয়রদের জন্য বিশেষ করে বলছি, তারা যদি ম্যাথে 90+ ব্যাপার না, কিন্তু 100ও পেতে পারে, তার জন্য তোমাদের ডেইলি মানে ম্যাথ করতেই হবে। ডেইলি 1 ঘন্টা হলে, কমসে কম 1 ঘন্টা হলে করতে হবে। 1 ঘন্টা সময় কি এনাফ ম্যাথস করার জন্য? মানে 1 ঘন্টা ম্যাথে বসলে 1 ঘন্টা চলে যাবে, বুঝেই যায় না। আমি আরেকটা কথা বলছি, মানে ম্যাথসে যে এই 1 ঘন্টা টাইমিংস এর যে ব্যাপারটা থাকে, কেউ 1 ঘন্টা করলে হয়ে যায়, কেউ 2 ঘন্টা করলে হয়ে যায়, আবার কেউ 3 ঘন্টা করলে হয়ে যায়। এমন হয় যে অনেকে 1 ঘন্টার মধ্যে দেখা যায় যে 20-25টা 30টা অঙ্ক করে নেয়, বা 50টা অঙ্ক করে নেয়, এমন আছে স্টুডেন্ট অনেকে। আবার দেখা যায় একজন ওই 3 ঘন্টা টাইমেও 20টা অঙ্ক করতে পারে না। এটা কিন্তু ম্যান টু ম্যান ভেরি করে, মানে শুধু সময় দেখে কিন্তু হবে না, তোমার কোয়ান্টিটি দেখতে লাগবে যে ম্যাথস তুমি কি রকম পরিমাণ করছো বা কয়টা অঙ্ক করলে এইগুলি দেখতে লাগবে, তোমার কোয়ান্টিটি দেখতে লাগবে তুমি কি পরিমাণ অঙ্ক করছো। এবার সবচেয়ে বড় কথা, শুধু কোয়ান্টিটি দেখাটাও মেইন না। তুমি মনে করো তোমার যেগুলি এক্সামের মধ্যে অত বেশি ইম্পর্টেন্ট না, যেগুলি শুধুমাত্র বেসিকটা জানা রাখার জন্য বইয়ের এমন অনেক প্রবলেম হয়, যেগুলি শুধুমাত্র বেসিকের জন্য করানো হয়, মানে এইগুলি থেকে কোনো সময় এক্সামের মধ্যে কোশ্চেন আসবে না বা আসে না, ঠিক আছে না? তো তুমি যদি এমন অঙ্ক নিয়ে আবার টাইম নষ্ট করো, এরকম অঙ্ক যদি তুমি রেগুলারলি প্রচুর সময় দিয়ে করতে থাকো, তাইলেও তোমার আবার লাভ হবে না, তুমি মার্কস স্কোর করতে পারবে না অ্যাটলিস্ট, ঠিক আছে? তোমার হয়তো বেসিক স্ট্রং হতে পারে, বাট তুমি মার্কস স্কোর করতে পারবে না। তো আমাদের কিন্তু দুইটা দিকই লক্ষ্য রাখতে হবে। তুমি যদি 90+ মানে 100ও যদি তুমি ইভেন স্কোর করতে চাও আউট অফ 100, তাহলে তোমার কিন্তু দুইটা দিক, এক তো বেসিক যেমন ক্লিয়ার করতে লাগবে, সেই রকম এক্সামের মধ্যে কোন কোশ্চেনগুলি আসছে সেইটা তোমার আগে ডিনোট করতে লাগবে, সেই জিনিসগুলি আগে মার্ক করতে লাগবে, সেই জিনিসগুলি তোমার আগে আইডেন্টিফাই করতে লাগবে যে কোন কোশ্চেনগুলি এক্সামের মধ্যে আসে বা কোন প্যাটার্নগুলি আসে, সেই প্যাটার্নগুলি সবচেয়ে বেশি পরিমাণে করা দরকার, ঠিক না? এবার আমার তোমার কাছে আরেকটা কোশ্চেন থাকবে, যারা জুনিয়রস আছে, জুনিয়রদের মধ্যে অনেক স্টুডেন্ট এমন থাকে, মানে অনেক ছোট ক্লাসই থাকে, 9, 10 বা 11 হতে পারে, ইভেন বা 12 হতে পারে। অনেকের ম্যাথ নিয়ে একটা ফোবিয়া থাকে, ম্যাথ নিয়ে ফোবিয়া কাজ করে, যে ম্যাথকে ভয় লাগে। তুমি আমাকে বলো, আসলে কি ম্যাথমেটিক্স কি ভয় পাওয়ার মতন একটা সাবজেক্ট, বা এটা কি এমন হতে পারে যে কারোর কাছে ভয় লাগতে পারে? ম্যাথমেটিক্স জিনিসটা ভয়ের কিছু না। তুমি যদি কোনো কিছু কঠিন লাগে, তুমি এটা স্যারের কাছে শেয়ার করতে পারো, তোমার ভালো লাগবে না, তোমার মানে ফেভারিট না সাবজেক্টটা, কিন্তু এটা যদি তুমি মানে তোমার মন থেকে ভালো মানে ভালোবাসো, তাহলে তুমি এটা সাকসেস করতেই পারবে। এবং তুমি যেটা পারছো না একবারে মানে তোমার মাথায় ঢুকছে না, তুমি এটা রেখে দাও, তোমার যেটা ভালো লাগছে এটা করো, এবং যেটা পারছো না তুমি স্যারকে এসে জিজ্ঞাসা করো এটা কিভাবে করা দরকার, স্যার তোমাকে আরো সহজ পদ্ধতি দিতে পারে এটার জন্য। ম্যাথ ইজ এ গেম, এটা অনেক অনেক ফর্মুলা ম্যাথে, যে একটা ফর্মুলা দিয়ে ম্যাথটা সলভ হবে না, অনেক ফর্মুলা আছে, শর্টকাট তো আছে এবং লেংদি ফর্মুলা আছে। তো এটা স্যারকে জিজ্ঞাসা করার মাধ্যমে এটা সলভ হবে। নিজে যদি ঘরে বসে থাকে এটা করে না, এটা ফেলে রাখলো, তো এটা কোনো লাভ হবে না, তুমি নাম্বারও ক্লিয়ার করতে পারবে না, তো শিখতে পারলে না, তুমি নতুন জিনিস শিখি হলে বুঝতে পারবে না। আর আমার সবচেয়ে বেশি মানে আমার যেটা রিয়েলাইজ হয়, আমার মনে হয় যে এই যে ভয়টা আসে ম্যাথের মধ্যে, যে ভয়টা আসে ম্যাথমেটিক্স নিয়ে, আমার মনে হয় সবচেয়ে বেশি ভয়টার রিজন হলো রেগুলারলি অঙ্ক না করা, ঠিক না? কথাটা রেগুলারলি প্র্যাকটিস না করা, রেগুলারলি প্র্যাকটিস না করার কারণেই ভয় আছে। আমি তোমাকে প্রথম তুমি 11 এসে এডমিশন হলে, 11 এর সাথে তো 10 এর ক্লাস 10 এর আগের সিলেবাসে কিছু মিল নাই, 11, 12 এর সিলেবাস সাবজেক্ট মানে টপিক সব আলাদা, ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। ক্লাস 9, 10 এর টপিকের সাথে কিছু মিল নাই। তো তুমি যখন ডিফারেন্ট নতুন নতুন টপিক পাচ্ছ, তোমার উচিত যে প্রথম টপিক থেকেই একদম সিরিয়াসলি রেগুলারলি প্র্যাকটিস করা। তাইলে কি হবে, প্রত্যেকটা একটা বেসিক একটা সিস্টেমেটিক ভাবে যায় না, স্টেপের মতন যায়।
যেমন তুমি মনে করো একটা চ্যাপ্টার ফার্স্ট তুমি সেট থিওরি বুঝলে, তবে গিয়ে তোমার রিলেশন ফাংশন চ্যাপ্টারটা তুমি স্ট্রংলি বুঝতে পারবে। রিলেশন ফাংশন স্ট্রং হলে তবে গিয়ে ট্রিগোনোমেট্রিক ফাংশন এটা স্ট্রং হবে। ট্রিগোনোমেট্রি স্ট্রং হলে, ট্রিগোনোমেট্রি কিন্তু ক্লাস 11 এর এমন একটা চ্যাপ্টার যেটা 11 12 দুটোটা বছরই দরকার এবং অনেক টপিকের মধ্যে দরকার, ঠিক না? অনেক চ্যাপ্টারস এর মধ্যে ট্রিগোনোমেট্রি দরকার, ঠিক আছে? তো অনেক কি হয়, মেইনলি আমার মনে হয় যে উইকনেস এর পিছনে ট্রিগোনোমেট্রি একটা রিজন থাকে। অনেকে ট্রিগোনোমেট্রির অনেক বেশি ফর্মুলা হওয়ার কারণে ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলি ভালো করে শিখে না, যার কারণে আমার মনে হয় ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ওই টপিকগুলি করতে ট্রিগোনোমেট্রির জন্য কঠিন হয়ে যাবে। মানে ট্রিগোনোমেট্রি ভালোভাবে না পারার কারণে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন অনেকের ক্ষেত্রে টাফ হয়ে যাবে, ঠিক না? তো আমার মনে হয় যে ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলি ভালো করে শেখা দরকার। এবার আমি ওই জিনিসটা জানতে চাইবো যে যাদের ম্যাথস এর ফোবিয়া আছে, ম্যাথস নিয়ে ভয় আছে, ওরা রেগুলারলি প্র্যাকটিসের মাধ্যমে ভয়টা সরাতে পারে, ঠিক আছে? এবার তুমি আর কি বলতে পারো যে ওরা প্র্যাকটিসটা কি রকম ভাবে করতে পারে, মানে স্টার্টিংটা কিভাবে করতে পারে? ওদের কাছে কোনো একটা টপিক নিল, ওই টপিকটা থেকে ওরা রেগুলারলি করছে না, এবার অনেক দিন হয়ে গেল। মনে করো কেউ ক্লাস 11 এর এখন মিডল টাইমে আছে, ঠিক আছে, একটা অনেকটা সময় বের হয়ে গেল। বা কেউ ক্লাস 12 এ এখন মানে 12 এ আছে, ও ক্লাস 11 এ ভালো করে ম্যাথস করেনি, ঠিক আছে, ক্লাস 12 এ আছে, ওর আবার 12 এ ভালো রেজাল্ট করার ইচ্ছা, তাহলে ও কেমনে করতে পারে? ওর কি পসিবল এখন 12 থেকে ভালো রেজাল্ট করা? মানে ক্লাস 11 এ যদি ঠিকঠাক মতো ম্যাথ না করে, কিছুটা করেছে, একবারে পুরো পারফেক্টলি করে, মানে 100 পাওয়ার জন্য যে জিনিসটা দরকার 100% এফোর্ট দেয়নি, মনে করো 50% বা 40% এরকম এফোর্ট দিয়েছে, কিন্তু ও 100% এফোর্ট দেয়নি, তাহলে কি পসিবল এখন ক্লাস 12 এ? Yes, এটা পসিবল, কিন্তু দ্যাট মিন্স 12 এ 11 এর কিছু টপিকস দরকার আছে। তুমি যদি না জানো যে আবার 12 এর সময় আগ বয়সে যে মানে ম্যাথের প্রতি, তাহলে তুমি ফার্স্ট স্টার্টিং থেকে তুমি প্রত্যেকটা টপিক ভালো করে বুঝে যাবে, বা তোমার একটু লেট হতে পারে বুঝতে। যদি 11 এর বেশি টপিক দরকার লাগে না জানার মধ্যে, হ্যাঁ, অল্প কিছু, এটা তুমি 12 এর শো জেনে নিতে পারবে, কভার করা যাবে, টাইম নেবে না। তো তুমি 12 এর ফার্স্ট চ্যাপ্টার বা ফার্স্ট এক্সারসাইজ থেকে স্টার্ট করবে, ওই টপিক গুলো দিয়ে বলে প্রত্যেকটা এক্সারসাইজ তুমি ডেইলি প্রত্যেকটা একটা এক্সারসাইজ শেষ করো, বা স্যারের যেগুলো হোমওয়ার্ক দেয় এগুলো শেষ করো, এগুলা করলে মানে একবার ইজি হয়ে যাবে। তারপরে স্যারটা করার পরে যদি তোমার ইচ্ছা থাকে যে না নেক্সট টপিকটা আমি দেখতে চাই, এক্স্যাক্টলি স্যারে করার আগে, এটা ইরফানের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি আছে, ঠিক আছে? মানে যেটা ইরফান কি করতো, যে মানে আমি কোনো একটা টপিক পড়ে যখন হোমওয়ার্ক দিতাম, ও পরের এক্সারসাইজটা থেকে কিছু কইরাই না আমরা দেখাই। এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আছে। আমি যখন পড়াইতাম তখনও কইতাম ইরফানের যে এটা সবচেয়ে বড় ওর ভিতরে প্লাস পয়েন্ট, যে আমি মনে করো একটা এক্সারসাইজ করাইলাম, উপরের এক্সারসাইজটিকে ট্রাই করবো। এবার ট্রাই করতে গিয়ে প্রথম দিকে শুরুর দিকে কিছু অঙ্ক ইজি থাকে, ও কিছু অঙ্ক ইজি কইরা আনতো, পরের গুলি গিয়ে সেটা আটকে যেত, পরের গুলি কইরা আনতে পারতো না, তখন আমি পরের গুলি দেন পরের দিন বুঝাইলে তারপরে কইরা আনতো, বা সেম ভাবে রিপিটেডলি করতো, পরের এক্সারসাইজটা পরের দিন আবার একটু ট্রাই করে আইতো। তো এই জিনিসটা বুঝায় আগ্রহ, মানে তোমার একটা জিনিসের মধ্যে তোমার হিরো হতে লাগবে, ওই জিনিসটার মধ্যে তোমার 100% অ্যাচিভ করতে লাগলে সবচেয়ে মানে প্রথম দরকার তোমার আগ্রহ। তোমার আগে ম্যাথস নিয়ে আগ্রহ থাকতে লাগবে, তোমার আগে ম্যাথস নিয়ে একটা ভালোবাসা থাকতে লাগবে, তবেই তুমি পারবে। তুমি যদি মনে করো আর ম্যাথসটা প্রথমেই ভয় ঢুকাও, আমার মনে হয় না ভয় লাগানোর কিছু আছে, এটা একটা মানে মনের একটা ভয় আর কি ম্যাথসটা। মানে এমন যদি তুমি অনেক সময় হয় না, অনেকের ভূতের ভয় থাকে, যে আমি ঘরের মধ্যে বসে আছি, ঘরের মধ্যে কিছু নাই, তখন আমার কাছে মনে হইতেছে এই পাশে ভূত আছে, এই পাশে ভূত আছে। তো ম্যাথস এর ভয়টা আমার কাছে এমনই লাগে আর কি অনেকটা, যে শুধু মানে আমি ম্যাথ পারতাছি, এরপর আমার কাছে ম্যাথস নিয়ে ভয় লাগে, ঠিক আছে? তো এই ভয়টা যদি আমি ছোটবেলার দিকে রিকভার না করতে পারি বা দূর না করতে পারি, তাহলে এটা কিন্তু বড় হয়ে সেটা বিশাল আকার ধারণ করে। আবার বড় হয়ে সেটা এটা ডেস্ট্রয় করে দেয় লাইফ, বা ম্যাথামেটিক্স এর ক্যারিয়ার ডেস্ট্রয় করে দেয়। আমরা যার জন্য ম্যাথামেটিক্স নেই না, বা ম্যাথামেটিক্স একদম মানে দূরে সরাই রাখি, ঠিক আছে কথাটা? তো তোমার এই যে তোমার যে টোটাল যে স্কোর হলো 99, তোমার এক্সামের মধ্যে সিচুয়েশনটা কেমন ছিল? এক্সামের মধ্যে তোমার কাছে কি মনে হয়েছে? এক্সামের যে কোশ্চেনগুলি আসছে, মানে বোর্ড এক্সামের মধ্যে যে কোশ্চেন আসছে, সেই কোশ্চেন থেকে তোমার কি মনে হয়েছে কোশ্চেন দেখে? তো এক্সামে যে সময় কোশ্চেন দেওয়া হয়, সময় তোমার কাছে কিছু কোশ্চেন ডিফিকাল্ট লেগেছে, বা কোশ্চেন না সব ঠিকঠাক ছিল, যা পড়ানো হয়েছে তার মধ্যে থেকে এসেছে? বেশিরভাগ স্টুডেন্ট মানে কোশ্চেনটা খুলে লাস্ট কোশ্চেন দেখে ফেলে, বা মাঝখানের কোশ্চেন দেখে ফেলে যে ইজি আছে কিনা, বা পরে কোশ্চেন গুলা কি এসে পড়েছে, এগুলা দেখা ঠিক না আমার মনে হয়। ফার্স্ট পেপারটা খুলে 1 নাম্বার সিরিয়াল থেকে করার দরকার,
এবার তুমি এটা করে এবার আটকেছো, এটা ছেড়ে দাও, লাস্টে করতে পারো। কিন্তু যদি তুমি লাস্টের কোশ্চেনটাই দেখে ফেলো বা মাঝখানের কোশ্চেন দেখে ফেলো হঠাৎ, তাহলে তোমার নার্ভাস এসে বলবে, একটা সাইকোলজি কাজ করে মাথার মধ্যে যে এই কোশ্চেনটা আমি পারি না বা এটা পারবো কিনা, মিলাতে পারবো কিনা। 10-12টা চ্যাপ্টার পড়ে যাবে বা 13-14টা, তো তোমার ফর্মুলা গুলো তোমার মাথায় ঢুকবে বা থাকবে, কিন্তু তুমি যখন সবগুলো অঙ্ক একবারে দেখে ফেলতে যাবে, তোমার মাথায় এই সময় একটা কন্ট্রোল করবে না, তুমি তো এটা পারছো, এটা করবে আটকাবে পরীক্ষার মাঝে। তোমার যে ইয়ার যে কোশ্চেনটা হলো, মানে তুমি কি এমসিকিউ টাইপ যে থাকে, তুমি কি আগে এমসিকিউ গুলি আনসার করেছো? মানে বোর্ডের যদি আমি বলি, বোর্ডে কি আগে এমসিকিউ গুলি আনসার করেছো নাকি তুমি বড় কোশ্চেন থেকে আনসার করেছো? কিভাবে আনসার করেছো বা কিভাবে আনসার করলে তোমার মনে হয় যে একদম একুরেট টাইমের মধ্যে সবকিছু শেষ করা যায় বা সবকিছু ভালোভাবে কমপ্লিট করা যায়? সত্যি কথা বলতে আমি এমসিকিউ থেকে স্টার্ট করেছি, 1 নাম্বার থেকে কোশ্চেন। আমি সেকেন্ড পৃষ্ঠায় ঘুরিও নি, আমি একবারও খুলে দেখিনি কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন কি কোশ্চেনটাই যেতে। তো আমি ফার্স্ট কোশ্চেন থেকে রয়েছে, এবং আমি স্যারও আমাকে বলে যে সবসময় যে লাস্ট থেকে বড় মানে যে বড় কোশ্চেন গুলি আগে আনসার করে না, এমসিকিউ গুলি পরে আনসার করে কোশ্চেনগুলো করার জন্য বলছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এটা যে এটার সবচেয়ে বড় কথা হইছে এর মধ্যে কনফিডেন্স দরকার। ঠিক আছে, মানে আমি একুরেটলি টাইম দিয়ে পারো। আর যারা একটু কনফিডেন্সের একটু ঘাটতি হয় না, টাইম আমি ম্যানেজ করতে পারি না, তারা আমার মনে হয় যে আগে বড় কোশ্চেন ধরা দরকার আর পরে এমসিকিউ ধরা দরকার। আর যারা টাইম নিয়ে, যেমন ও স্কুলের মধ্যে ম্যাথসে ফুল মার্কস মানে ইয়ে করতো, ফুল মার্কস পেতো। ঠিক আছে, স্কুলের মধ্যে ফুল মার্কস পেয়েছে, 80 পেয়েছে, 100 আউট অফ 100 পেয়েছে। তো যাদের ফুল কনফিডেন্স, যাদের পুরো চ্যাপ্টার পারি, সবকিছু পারি, কোনো কিছু সমস্যা নাই, তারা কিন্তু এমসিকিউ থেকে অবশ্যই স্টার্ট করতে পারে। ঠিক না? তো এটার জন্য কিন্তু আগে থেকে একটা কনফিডেন্স দরকার, মারাত্মক পরিমাণে কনফিডেন্স দরকার। হ্যাঁ, কনফিডেন্স থাকলে তবে ঠিক আছে। আর তোমার এক্সামের মধ্যে যা পড়ানো হয়েছে, মানে আমার এখান থেকে যা পড়ানো হয়েছে, তোমার এক্সামের মধ্যে কি থেকে বাইরে কিছু পেয়েছো না সবকিছু কমন? স্যারের যে সব কোশ্চেন করিয়েছে সব কোশ্চেনই আসছে আমার জানা মতে। আমার যেগুলি আমি ইম্পর্টেন্ট দিয়ে দিই, স্টার্ট দিয়ে দিই, এগুলি প্রচুর পরিমাণে আসছে। যেগুলো স্যারের টাইটেল দিয়ে দিয়েছে এগুলো প্রায় আসছে, সবই আসছে, এবং আশা করি সব কমন করে যাবে। এবং মানে রিস্ক যে আমি 20-30 নাম্বার আনকমন করে যাবে, আমি করতে পারবো না। বা যেগুলি একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকে এগুলো আনসার করা যায়, আনসার করা যায়, একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকে, হ্যাঁ, বাট এগুলি আনসার করা যায়। এবং এটা বড় কোশ্চেন হবে, এটা 20 মার্কে দেবে, এরকম কোশ্চেন একটু ব্রেন একটু তুমি কি কি ম্যাথস স্কোর করার জন্য তুমি কি কি করেছো, মানে কোন কোন বই করেছো? ম্যাথসে আমি প্রথমত এনসিইআরটি বই ক্লিয়ার করেছি, তারপরে আমার পুস্তক ব্যবহার সাড়ে পুস্তক ব্যবহার করেছি, তারপরে টেস্ট ব্যবহার করা হয়েছে, টেস্ট ব্যবহার করেছি, তারপরে ইংলিশ মিডিয়ামের যেমন আরএস আগরওয়াল, আর আরডি শর্মা। আচ্ছা, তো ইরফানের কাছ থেকে আমাদের এটাই জানা ছিল। তো আমার মনে হয় যে আমাদের যদি আমরা যদি স্কোর করতে চাই, আমাদের যদি মনের মধ্যে ইচ্ছা থাকে, তাহলে আমরা অবশ্যই স্কোর করতে পারি। এবং অবশ্যই আমাদের স্কোর করার জন্য আগে এটা মানসিকতা থাকা দরকার আমাদের, যে আমরা ম্যাথস পারবো বা করতে পারবো না কথাটা। আচ্ছা, ঠিক আছে ইরফান। হ্যাঁ, তো লাস্ট আরেকটা কথা, যেমন স্যারে ক্লাস 11 হোক আর এখন 10-9 পড়ায় স্যারে, যে কোনো ক্লাসেরই হোক, স্যারে প্রত্যেক মাসে একটা বা দুটা টেস্ট নেই। তো সেটা 20 মার্কের হয়, 25 মার্কের হয়, আমি জানি না স্যারে যে কোনো মার্কের, আমাদের সময় 20 মার্কের নিত। প্রত্যেকটা এক্সামকে, এই ছোট ছোট এক্সামকে তুমি বড় এক্সাম ভেবে নিলে আমার মনে হয় এক নাম্বার হলে তুমি ফাইনাল পরীক্ষায় তুমি ভয় পাবে না। তুমি 20 মার্কের যদি সবসময় তুমি ভালো একটা মানে 15 প্লাস করতে পারো, আমার মনে হয় এটা সাকসেস হবে। 15 প্লাস না, 17 18 প্লাস, 18 প্লাস। তুমি যদি ফুল মার্কস দরকার, তোমার 18 প্লাস। আমি যে एग्जांपल নিচ্ছি, মনে করো 20 তে एग्जाम এ 18 প্লাস মানে 90 প্লাস। তোমার রেগুলারলি 90 প্লাস তুমি স্কোরটা যদি মেইনটেইন করতে পারো, তোমার ফাইনাল एग्जामও 90 প্লাস হতে বাধ্য, মানে তুমি 90 প্লাস পাবেই। ঠিক আছে, 90 প্লাস এর পরে তুমি যদি ভালো প্রিপারেশন রাখো, তবে তোমার 100 অবশ্যই হতে পারে। আমি 90 প্লাস এর কথা জেনারেলি বলছি, 100 তোমার আরামসে হতে পারে। ম্যাথস এর মধ্যে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ম্যাথস এর মধ্যে এমন না যে 100 স্কোর করা যায় না, আরামসে 100 স্কোর করা যায়। থ্যাংক ইউ ফ্রেন্ড। আর কিছু বলার আছে তোমার? আচ্ছা, আর তুমি এটা অবজার্ভ করতে পারবে, একমাত্র তোমার নিজে অবজার্ভ করতে পারবে। তুমি মার্কগুলা যদি তুমি 17 18 বা 20 করে পাও, মানে তোমার যে 12-24 মার্ক, 24 মার্কে যত এক্সাম হোক 20 মার্কে যদি 20 করে পাও বা 18 প্লাস পাও,
মনে করতে পারবে তুমি ফাইনালি শিওর 100 অফ স্কোর করতে পারবে, তোমার নিজের কাছে একটা কনফিডেন্স হবে। বাট এটাই সবচেয়ে বড় কথা একটা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমি যে এক্সামগুলি নিচ্ছি অনেক স্টুডেন্ট এক্সামগুলি সিরিয়াসলি নেয় না, ঠিক আছে? এক্সামগুলি এক্সাম নিয়েছে, ঠিক আছে, এক্সাম দিলাম, ব্যাচের এক্সাম। এটাই তুমি স্কুলের এক্সাম না বোর্ডের এক্সাম ভেবে এগুলি দিতে লাগবে। যদি তুমি বোর্ডের এক্সাম ভেবে এগুলি সিরিয়াসলি দিতে পারো তাহলে তোমার স্কোর করা সাকসেস হবে। হ্যাঁ ঠিক আছে, আমরা স্যার তো আছি। আচ্ছা আমি তো আছি অবশ্যই, আমি সবার পাশে আছি, সব সমস্যার সমাধান করতে পারবো। এক্স্যাক্টলি। আচ্ছা আমি এবার শ্রেয়াকে ডেকে নিচ্ছি যে 98 স্কোরার ছিল আমাদের এখান থেকে, ঠিক আছে? থ্যাংক ইউ। আমরা আমাদের স্টেজে এখন শ্রেয়াকে ডেকে নেবো। শ্রেয়া দত্ত যে 98 স্কোর করেছে 12 এ বোর্ডে। শ্রেয়া দত্ত যে 98 স্কোর করেছে 12 এ, একটা খুব এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট স্কোর করেছে। শ্রেয়া ক্লাস 10 আমার কাছে পড়তো, তো ক্লাস 10 ও 98 সেম মার্কস স্কোর করেছিল, কিন্তু শ্রেয়া বলেছিল ক্লাস 12 এ 100 স্কোর করবে এবং এটার জন্য প্রিপারেশনও নিয়েছিল, এটার জন্য পরিশ্রম করেছিল। বাট ব্যাড লাক গুড লাক দুইটাই হতে পারে, কারণ 98 পেয়েছে এটার জন্য গুড লাক, আর 100 পাইনি এটার জন্য ব্যাড লাক, ঠিক আছে? দুইটাই। এবার আমরা শ্রেয়ার কাছ থেকে সেই জিনিসগুলি আমরা জানতে চাইবো যে ওর যে আউট অফ দ্য ইয়ার পড়াশোনা করেছে, ওর পড়াশোনার সিস্টেমটা কেমন ছিল, বা ও কিভাবে পড়াশোনা করেছে, ম্যাথস কিভাবে হ্যান্ডেল করেছে, ম্যাথস কিভাবে করেছে যার জন্য 98 স্কোর করতে পেরেছে, বা এটাকে ওর কি মিস্টেক আছে যার জন্য 2 মার্কস কম এসেছে, 2 মার্কস কেন আসেনি, ঠিক আছে? 100 পেতে হলে কি মিস্টেকটা ওর মধ্যে থেকে অ্যাভয়েড করতে পারলে ও 100 আউট অফ 100 স্কোর করতে পারতো বলে ও মনে করে। ম্যাথসে প্রথমে বলতে চাইবো যে প্র্যাকটিসটা খুবই প্রয়োজন। যত প্র্যাকটিস করবে তুমি তত পারফেক্ট হবে। আমি হয়তোবা মানে কিছু একটা আমার ঘাটতি ছিল প্র্যাকটিসের মধ্যে, তার জন্য আমি 2 মার্কস কম পেয়েছি। তো আমি বলতে চাইবো যে রেগুলারলি প্র্যাকটিস করো, রেগুলারলি 2 আওয়ার্স করে মিনিমাম মানে ম্যাথস করা দরকার। আর 11 থেকে ভালোভাবে প্রত্যেকটা সাবজেক্ট মানে প্রত্যেকটা চ্যাপ্টার মানে তোমার প্রপারলি মানে বেসিক থেকে তোমার সবগুলি মানে বুঝা দরকার, এবং স্যার অনেক ভালোভাবে বুঝিয়ে দেয় সবগুলি টপিকস একদম ক্লিয়ার থাকা দরকার। আর ফর্মুলার জন্য তোমরা মানে আলাদাভাবে মানে আলাদাভাবে নোট ডাউন করা খুবই দরকার, যাতে তোমরা মানে হয়তোবা তোমাদের অনেক সময় মনে থাকবে না যে এটার ফর্মুলা কি ছিল, তোমরা খাতার মধ্যে খুঁজবে। এটা থেকে ভালো একটা ফর্মুলার খাতা বানিয়ে নেবে, একদম সুন্দরভাবে সবগুলি ফর্মুলা যাতে ওটার মধ্যে থাকে। আর ট্রিগোনোমেট্রি যেটা, এটা যদি কেউ মিস করে তার জন্য অনেক খারাপ হবে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর আমি আর কি বলবো, আচ্ছা তো আমি এটাই বলতে চাইছিলাম যে সবচেয়ে বড় কথা শ্রেয়া যেটা বললো, মানে ম্যাথস এর মধ্যে ম্যাথসটা এমন ভাবে করা দরকার, কনসেপচুয়াল বেস পড়াশোনা করা দরকার, মানে ম্যাথসটা কনসেপ্ট ক্লিয়ার করে তবে পড়া দরকার, ঠিক আছে? মানে এমন না যে বই নিলাম, অঙ্ক করলাম, অঙ্কতে সলভ করলাম, আমার এই চ্যাপ্টারের কনসেপ্ট নিয়ে অনেক চ্যাপ্টারের কনসেপ্টই থাকে না, মানে ওরা জানেই না অ্যাকচুয়ালি ওই চ্যাপ্টারটা কি হয়, ওই চ্যাপ্টারটা কি কাজ, এটা দিয়ে কি করতে পারা যায়, বা এটা দিয়ে রিয়েল লাইফে আমাদের ওই চ্যাপ্টারটার ইউজ কি। সবাই ম্যাথস মনে করে ম্যাথস মানে তো ম্যাথস, এটা কি ইউজ, অনেকে এমনও জিজ্ঞাসা করে। তো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে 100% কনসেপ্ট থাকা দরকার, কারণ তোমার যখন একটা চ্যাপ্টারের কনসেপ্ট থাকবে ফুল, তখন তুমি ওই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন তুমি আরামসে তুমি আনসার করার মতন তোমার এবিলিটি থাকবে, এবং তুমি আনসার করার মতন তুমি কি দরকার তোমার মাথার মধ্যে সেই জিনিসগুলো আসবে, ঠিক আছে? তো শ্রেয়া আমি তোমার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাইবো যে আমাদের অনেক স্টুডেন্ট দেখা যায় যে ম্যাথস নিয়ে ভয় থাকে, ক্লাস 10 এ থাকে, ক্লাস 10 থাকতেই ভাবে যে আমি ক্লাস 11 এ উঠলে ম্যাথস নেবো না, বায়োলজি মেইন নেবো, হ্যাঁ ম্যাথস রাখবোই না, ঠিক আছে? অনেকে এখনো এমন আছে যে অনেকে জানে না ব্যাচ 5 এর সিস্টেমটাই জানে না, অনেকে এমন আছে যে ম্যাথস এখনো জানে যে ম্যাথস বা বায়োলজি থেকে দুইটা থেকে মনে একটা সাবজেক্ট নেওয়া যায়, কিন্তু না, ম্যাথস বায়োলজি দুইটা একসাথে নেওয়া যায়। তুমি মনে করো সবগুলি ইংলিশ, বেঙ্গলি, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, মানে তোমার যাই 6টা সাবজেক্ট আছে, 6টার মধ্যে যে 5টাতে তুমি হাই স্কোর করবে সেই 5টা মার্কসই কিন্তু যোগ হবে, ঠিক আছে? টোটাল তোমার যে মার্কস আছে, শ্রেয়ার কিন্তু টোটাল মার্কস ছিল 460 না, বোর্ডের 460 ছিল, যেটা 92% মার্কস ছিল। এবার তোমার বাকি যে সাবজেক্টগুলি আছে, বাকি সাবজেক্টগুলিতেও নিশ্চয়ই ভালো হয়েছে, নাইলে 92% হতো না হলে, ঠিক আছে? তো তোমার পড়াশোনার সিস্টেমটা কি ছিল প্রত্যেক সাবজেক্ট মিলিয়ে, মানে সব সাবজেক্ট মিলিয়ে তুমি কিভাবে পড়াশোনা করেছো? রেগুলারলি প্রত্যেকটা সাবজেক্ট একটা নির্দিষ্ট টাইম দেওয়া দরকার প্রত্যেকটা সাবজেক্টে।
তুমি যেমন ম্যাথস করবে রেগুলারলি, তেমন তোমার ফিজিক্সও পড়া দরকার, তোমার কেমিস্ট্রিও পড়া দরকার। না হলে কোনো না কোনো সাবজেক্টে একটা কম পেয়ে গেলে তারপরে মানে টোটাল মার্কসটা কমে যায়। তো দেখতে গেলে তো সবাই পড়ে টোটাল মার্কসটাই দেখে, শুধু একটা সাবজেক্টে তো ভালো হলে হবে না, সবগুলো সাবজেক্টেই ভালো হতে হবে। আর ম্যাথস ভয় পাওয়ার কিছু নেই। ম্যাথস মানে সবচেয়ে মানে বলবো যে আমার তো ফেভারিট ছিল ম্যাথ। আর ম্যাথসে আমার মানে সব থেকে ইজিলি মনে হয় যে আমার ইজি সব থেকে বেশি ম্যাথই। ম্যাথসে তো ভয় পাওয়ার কিছু নেই, যত বেশি প্র্যাকটিস করবে ততই তুমি মানে ভালো রেজাল্ট করতে পারবে। না ওই যে ফোবিয়াটা আছে না, ভয়টা যে থাকে অনেকের মানে ছোটবেলার থেকে, তুমি কি সাজেস্ট করতে চাও তুমি যে ছোট জুনিয়ররা যে তোমরা এমন ভাবে পড়ো তাইলে এমন ভাবে প্র্যাকটিস করতে পারো, বা তোমরা এই জিনিসটা ভাবতে পারো ম্যাথ নিয়ে তোমরা এরকম ইয়ে করতে পারো। ম্যাথস অনেকে যে ম্যাথ সাবজেক্টের নাম শুনলেই ঘাবড়ে যায় যে ম্যাথস আরই কত টাফ জিনিস। তো তুমি যেমন এখন বললে ম্যাথস খুব ইজি, ঠিক আছে, তো এইরকম ইজি ফিলটা তোমার কাছে কি লাইফে কোনো সময় মানে একদম ছোটবেলার থেকে কোনো সময় ম্যাথসটা টাফ লাগছে, বা তুমি এরপরে তোমার ম্যাথস ইজি বানানোর লিগে তুমি লাইফে কি করছো তখন ওই টাইমটাতে, বা কোনোদিন টার্নিং পয়েন্ট এমন মনে হয়েছে যে ম্যাথসে কোনো সময় মার্কস কম হচ্ছে তারপরে তুমি মার্কসের আবার জায়গাতে নিয়েছো, জায়গাতে নেওয়ার সময় কি করছো বা কি করতে পারো এরকম? ম্যাথসে ছোট ছোট মিস্টেক হয়ে যায়, তার জন্য মার্কসটা কমে যায়। তো আমি বলবো যে ফার্স্টে যে চ্যাপ্টারটাই তোমরা ফার্স্টে পড়বে, তো ওই চ্যাপ্টারটার বেসিক থেকে প্রত্যেকটা কনসেপ্ট ভালোভাবে বুঝলে তারপরে তো ভয় পাওয়ার কিছু নেই। তুমি আগে যেখান থেকে কোশ্চেন করবে না কেন তুমি পারবে। কনসেপ্টটা হয়েছে মেন, যে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে প্রত্যেকটা টপিকস, যে যে টপিকস গুলি দরকার স্যার তো ওগুলি বলেই দেয়, আরো এক্সট্রা স্যারের অনেক টপিকস পড়ায় আমাদের, যেগুলি আমাদের মানে অনেক দরকার লাগে। তো বলবো যে ম্যাথসকে ভয় পাওয়ার তো কিছু মনে হয় না যে আছে। ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টার বুঝতে হবে, এটা হচ্ছে মেন। বুঝে তারপরে আগে তোমরা মানে নিজে থেকে ট্রাই করবে, এক্সাম্পল গুলি করো, এনসিইআরটি মেইন হয়েছে এনসিইআরটি, আগে এক্সাম্পল গুলি করো, তারপরে এক্সারসাইজ করো রেগুলারলি। মানে হোমওয়ার্কটা স্যারের করবে, কারণ হোমওয়ার্ক না করলে একটা টাইমে অনেকগুলি মানে চাপে যখন মানে তোমার জমে যাবে তারপরে তুমি ভাবে কোনটা না কোনটা করবে, এটা একটা হয়ে যায়। তো সবগুলি চ্যাপ্টার মানে ঠিকভাবে বুঝে করা দরকার রেগুলারলি, আমি এটাই বলবো, তাহলে ভয় পাওয়ার কিছু থাকবে না। আচ্ছা শ্রেয়া কোন যেটা বললে এনসিইআরটি তোমার কাছে কি মনে হয়? আমার মনে হয় যে আমার কাছে মনে হয় যে এনসিইআরটিটা নেসেসারি বাট সাফিশিয়েন্ট না। ঠিক আছে না, ফুল মার্কস স্কোর করার জন্য কোনোদিনও সাফিশিয়েন্ট না এনসিইআরটিটা মনে হয়, বাট নেসেসারি। এনসিইআরটি ছাড়াও হবে না, ঠিক আছে না। ফার্স্ট এনসিইআরটি করতে লাগবে, এনসিইআরটি ওই টপিকগুলোর উপর বিভিন্ন ধরনের অঙ্ক করো, বিভিন্ন বই থেকে করতে পারো, আমার বুস্টার পেপার দেওয়া থাকে এখান থেকে করতে পারো, ঠিক আছে। তো ডিফারেন্ট জায়গা থেকে তুমি এই টপিকের উপর আরো ডিফারেন্ট কোশ্চেন করো, আরো বেশি পরিমাণে প্র্যাকটিস করো, তবেই গিয়ে তোমার ভালো স্কোর হবে, ঠিক না। মানে শুধু এনসিইআরটি বইয়ের উপর কেউ ভিত্তি করলে কিন্তু আবার তুমি স্কোর ফুল করতে পারবে না, কারণ অল্প কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে, আমাদের লিমিটেড অঙ্ক প্র্যাকটিস করে কোনোদিন 100 তো স্কোর করা যাবে না, 100 তো স্কোর করা পসিবল না, ঠিক আছে। তো এই তোমার কাছে এর থেকে মানে তোমার কাছে কি মনে হতে পারে যে মানে এক্সামের মধ্যে যে কোশ্চেন আসছে, মানে যা কোশ্চেন আসছে ইভিএসসি বোর্ডে, সেই কোশ্চেন গুলি কি মানে ম্যাক্সিমাম এনসিইআরটি বেসড থাকে না, এনসিইআরটির মধ্যে যে টপিক গুলি থাকে সেই টপিকের উপর বেসড থাকে। এবার তোমার কাছে কি মনে হয় যে এখানে যা করানো হয়েছে একদম 100% তো কমন আসছে না? এখানে যা করানো স্যার যা করাবে এনসিইআরটি বই, তারপরে স্যারে বুস্টার পেপার দেয় সেটা করা দরকার, তারপরে স্যারে আরডি শর্মা করায়, তো বিভিন্ন বই স্যারে করায়, তো সবগুলি তোমরা করো, যত প্র্যাকটিস করবে ততই ভালো মার্কস আসবে। মানে 100 স্কোর করা কোনো ব্যাপার হবে না, স্যার যেভাবে করায় 100 স্কোর করা ব্যাপার হবে। আমাদেরই হয়তো বা কোনখানে একটু ফল্ট ছিল, তার জন্য একটু মানে কম পেয়েছি একটু। তো আমি বলবো যে যত প্র্যাকটিস করবে, যত অন্য বই করবে, ততই তুমি চ্যাপ্টারটা সম্বন্ধে তোমার মানে ধারণা আরো বাড়বে। তার জন্য স্যার যা যা বলবে তা তা করা তো মানে অনেক প্রয়োজন। ক্লাস 11 এ কেউ ম্যাথস করে মানে ভালো করে করে, ঠিক আছে, ক্লাস 11 এ ম্যাথস নিয়ে ফাঁকি দিয়েছে, ও হয়তো বা 10 এ ভালো স্কোর করেছিল, এবার 12 এ কি সে যদি ভাবে না আমি 12 এ ভালো রেজাল্ট করতে চাই, এটা কি পসিবল? হ্যাঁ, কিন্তু আগে কিছু কিছু সিলেক্টিভ চ্যাপ্টারস আছে ক্লাস 11 এর যেগুলি 12 এ অনেক প্রয়োজন, যেমন ট্রিগোনোমেট্রি। তো এমন কিছু সিলেক্টিভ মানে চ্যাপ্টারস গুলি তুমি আগে ক্লিয়ার করো, তারপরে তুমি ম্যাথ করলে আরামসে 100 করা স্কোর করা কোনো ব্যাপার হবে না। মানে কিছু কিছু সিলেক্টিভ চ্যাপ্টারস এগুলি করলেই হবে, ভালোভাবে করলে তার এগুলি করলেই হবে, ঠিক আছে। তো শ্রেয়াকে আমাদের এই জিনিসগুলি শ্রেয়া থেকে জানার ছিল, ঠিক আছে, থ্যাংক ইউ শ্রেয়া।
আমি নেক্সট আমাদের তানিয়াকে দেখে নেবো। তানিয়া পোস্টার যে 95 স্কোর করেছে ম্যাথসের মধ্যে টিবিএসসি তে। আমাদের বাইরে হয়ে আরেকটা কথা হলো, ইফরান কিন্তু আমাদের জেইতেও ভালো স্কোর করেছিল। তানিয়া আসছে, তানিয়ারও কিন্তু জেইতে ভালো স্কোর করেছিল, অ্যাডভান্সের জন্য কোয়ালিফাই হয়েছিল। বাট ওর এনআইটি তো এখনো কাউন্সেলিং হয়নি, কাউন্সেলিং হলে তবে জানতে পারবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তানিয়া যেই মেইনসও ভালো স্কোর করেছে। আসো তানিয়া, আসো। তো তানিয়ার থেকে আমি সেই কোশ্চেনটা আমি সবার থেকে জানতে চাইছি, কারণ হলো গিয়ে প্রত্যেকের মানে ম্যাথস করার সিস্টেম বা সাবজেক্ট করার সিস্টেম ডিফারেন্ট হয়। তো অনেকে হয়তো বা ডিফারেন্ট টেকনিক ফলো করে দেন সাকসেসফুল হয়েছে। তো আমার তানিয়া থেকে এটা আরেকটা কোশ্চেন, মানে সেম কোশ্চেনটাই থাকবে যে আউট অফ দ্য ইয়ার ওর পড়াশোনাটা কিরকম ছিল, ও কিভাবে পড়াশোনা করেছে, বা ও ম্যাথস নিয়ে কিরকম ভাবে ম্যাথস নিয়ে ঘেটেছে, বা ও ম্যাথসের মধ্যে কিরকম এফোর্ট দিয়েছিল যার জন্য ম্যাথসে এই 95 মার্কসটা স্কোর করতে পারবে। মেনলি ম্যাথসে স্কোর করাটা 100 বা 90 প্লাস স্কোর করাটা এতটা টাফ ব্যাপার না। তোমাদেরকে কনসিস্টেন্ট হতে হবে, প্লাস তোমাদেরকে একটা আগ্রহ থাকতে হবে যে আমাকে ম্যাথসে 90 অ্যাবাভ স্কোর করতেই হবে। যদি তুমি মানে তোমাদের যদি ডেডিকেশন, সেই ডেডিকেশনটা মানে দাঁড়িয়ে থাকে যে আমি স্কোর করবে না, তাহলে তুমি পারবে না। তো আমি ক্লাস 11 থেকে মানে রোজ 2 ঘন্টা করে ম্যাথ করেছি, কনসিস্টেন্ট ছিলাম, তার জন্য মেবি আমি 90 প্লাস পেয়েছি। তো আমার একটাই মানে অ্যাডভাইস থাকবে যে মানে যারা 90 অ্যাবাভ স্কোর করতে চায়, যা আমার ছোট ভাই বোন যারা ভালো রেজাল্ট করতে চায়, তাদের কাছে আমার একটাই অ্যাডভাইস থাকবে যে তোমরা মানে ডেডিকেটেড হওয়া, আগে আগ্রহটা আনো ম্যাথের প্রতি, যে আমি ম্যাথে ভালো স্কোর করতে চাই। আর আরেকটা কথা যেটা, স্যারকে ব্লাইন্ডলি ফলো করো। প্রত্যেকটা যে স্যারের যে উইকলি যে মানে এক্সামটা নেয়, সবগুলো এক্সাম দাও, একটা তো ফাঁকি যাও না, আর প্রত্যেকটা হোমওয়ার্ক করো সবসময়। ওকে তানিয়া, তো ওই এক্সামের কথাটা সবাই বলছে, এক্সামটা অ্যাকচুয়ালি তাহলে তোমরা বুঝতে পারো যে কতটা গুরুত্বপূর্ণ এক্সামটা, ঠিক আছে? এমন তো হয় আমি যে এক্সাম নিই, এক্সাম থেকে পুরো এক্সামের মধ্যে কোশ্চেন অনেক কমন এসে পড়ে, ঠিক না? ইভেন আমি যেগুলি করানোর সময় অনেক আছে অঙ্ক ইম্পর্টেন্ট বলে দিই যে এইগুলি থেকেই করবে, এইগুলি অনেক সময় দেখা যায় ফুল মানে চলে আসছে, ঠিক আছে, এক্সামের মধ্যে চলে আসে। তো তানিয়া, তোমার কাছে কি কোনোদিন তোমার লাইফে এমন মনে হয়েছে যে তুমি ম্যাথসে কোনো সময় বা তোমার ক্লাস 1 থেকে যখন পড়েছো, তোমার কোনো সময় যে ম্যাথসে তুমি কম মার্কস পেয়েছো, দেন তোমার কাছে মনে হয় যে ম্যাথসটা ভালোভাবে করা দরকার, ওইখান থেকে তুমি টার্ন করেছো, টার্নিং পয়েন্ট? আছে। হ্যাঁ বলো ভাই। ক্লাস 10 আমি টেস্টের মধ্যে 70 পেয়েছিলাম আউট অফ 100। তো আমার কাছে অনেক খারাপ লেগেছিল, বলতে আমি মানে আরেকটু ভালো আশা করেছিলাম যে আরো বেশি পাবো। তো আমার কাছে অনেক খারাপ লেগেছিল। তখন থেকে আমার মানে ম্যাথের প্রতি একটা আগ্রহ ছিল যে আমি ম্যাথটাকে আমার ভালো পেতেই হবে, ম্যাথে ভালো স্কোর করতে হবে। তো তখন থেকে তারপরে আমি মানে মাধ্যমিকের মধ্যে 98 পেয়েছি। মানে এটা একটা টার্নিং পয়েন্ট বলতে পারবো। আমার মনে হয় যে ট্যালেন্টের কথা যদি আমি বলি, ট্যালেন্ট সবার মধ্যে আছে নিশ্চয়ই, ট্যালেন্ট না থাকলে তো ওরা স্কোর করতো না হলে। কিন্তু আমার কাছে মনে হয় ট্যালেন্ট থেকে হার্ডওয়ার্কটা বেশি দরকার। মানে তানিয়া আমি অনেক হার্ডওয়ার্ক দেখেছি। তানিয়া যদিও প্রি বোর্ডের টাইমটাতে একটু উইক হয়ে পড়েছিল, মানে একটু কম অঙ্ক করতো, এরকম হয়ে যেত, কিন্তু মানে আবার প্রি বোর্ডের পরেও কিন্তু এটা আবার কভার আপ করেছে। ও কিন্তু প্রি বোর্ডের সময় মানে জাস্ট 1-2 মাসের জন্য একটু স্লো হয়ে গিয়েছিল, 1-2 মাসের পরে আবার কিন্তু ওকে যখন মানে রেগুলার বকা ঢোকা, আমার ব্যাচের মধ্যে বকা তো রেগুলার থাকে, ঠিক না? তোমরা তো বকা শুনেছো, বকা খেয়েছো, তো এই বকাটা সহ্য করে নিতে পারবো, দেন ধৈর্য ধরে সহ্য করে নিলে তুমি চেঞ্জ করতে পারবো। বিকজ আমি যখন তোমার রেগুলারলি কমো না কিছু, দেখো লোহারও যখন তুমি রেগুলারলি পিট বা লোহাও কিন্তু চেঞ্জ হবে। বাট এবার তুমি যেমন স্টুডেন্ট হো, আমি যদি তোমার রেগুলারলি কিছু তোমার চেঞ্জ করতে কই, তুমি যদি এটা ধৈর্য ধরে শোনো, তাহলে অবশ্যই কিন্তু তুমি নিজের স্কোর মানে চেঞ্জ করতে পারবা এবং তুমি ভালো রেজাল্ট করতে পারবা। তো এটার লিগে কিন্তু তোমার ধৈর্যটা থাকো মানে দরকার। তুমি যদি এবার আমি তোমার বকলাম, তুমি এটার থেকে তুমি নিজে মানে আর সেন্টিমেন্ট লাগাই দিলা যে স্যার বকতাছে সেই ব্যাপার, তুমি উল্টা আইলাই না করতে, তার মানে আমার কিছু করার নাই। তোমার মতো স্টুডেন্ট আমি পেয়ে যাও না, বাট তুমি হয়তো নিজের লাইফটাকে তুমি ঠিক করতে পারবে না, ঠিক আছে কথাটা? তো জিনিসটা এটাই। আমি তানিয়ার থেকে আরেকটা সেম যেটা বলি তো করছে দিদি বোর্ড, তো তারা 3জন কইছে রেকর্ড, তো এটা কিছু তো না, আমি কইতেছি যেটা বলি এটা আছে না, এটা কর মানে এন্ট্রান্স দিতে তো র্যাঙ্ক পাইছে। আচ্ছা, তো এবার আমি তানিয়ার থেকে সেম আরেকটা জিনিস জানতে চাইবো যে ম্যাথসের প্র্যাকটিসটা রেগুলার তো বললো যে 2 ঘন্টা করে প্র্যাকটিস দরকার মিনিমাম। সেম আমি এই কোশ্চেনটা জানতে চাইবো যে তোমার দৃষ্টিভঙ্গিতে কি মনে হয় যে কেউ 12-এ ভালো 11-এ ভালো করে পড়াশোনা করলো,
12 কি পসিবল যে ও নিজেকে চেঞ্জ করবে, ও ভালো ভালো স্কোর করতে চায়, এটা পসিবল? অবভিয়াসলি পসিবল। তোমার মানে তুমি যদি চাও, সত্যি চাও যদি তুমি ম্যাথসে ভালো স্কোর করতে, তুমি অবশ্যই পারবে। সব থেকে বড় কথা যেটা মানে অনেকে দেখা যায় যে 11টা পুরো ডিস্ট্রয় করে দেয়। 11টা মানে অনেক একটা মজার একটা ক্লাস ভাবে যে অনেকে অনেক বই হাতে করলো, অনেক ঘুরাঘুরি করলো, তো শেষে কি দেখা যায় যে 11টা পুরো বরবাদ হয়ে গেছে। প্লাস আমি অনেক এমন আমার অনেক কেসে আমি দেখেছি যে অনেকে আবার 12টা অনেক ভালো রেজাল্ট পর্যন্ত করেছে। তো তারা কেন করতে পেরেছে? কারণ তাদের মধ্যে ডেডিকেশন ছিল যে আমি মানে 11টা তো খারাপ করেছি, আমার 12টা ভালো করতেই হবে। তো সেটাই ব্যাপারটা, তুমি হার্ড ওয়ার্ক করো এবং পেশেন্স নিয়ে কাজ করো, তোমার দ্বারা সব হয়েছে। তুমি ডেইলি ম্যাথ তো 2 ঘন্টা করবে, প্লাস 11 যে মানে চ্যাপ্টারগুলি বা যে টপিকগুলো ইম্পর্টেন্ট টপিকগুলি ছুটে গেছিল, তো তুমি ওইগুলি প্লাস করবে, তো প্লাস তুমি 12টাও সাথে চালাবে, তাহলে তুমি কি কোনো চ্যাপ্টারস এর কথা এমন বলতে চাও যে এই চ্যাপ্টারস গুলি খুব ভাবে মানে প্র্যাকটিসের মধ্যে, প্র্যাকটিস তো সবগুলি করবে, সবগুলি চ্যাপ্টারস এর মধ্যে এফোর্ট দেবে, ক্লাস 12 এর কি এমন কিছু চ্যাপ্টারস এর কথা তুমি উল্লেখ করতে চাও যেগুলির মধ্যে খুব বেশি পরিমাণ প্র্যাকটিস দেওয়া দরকার, বা যেগুলির মধ্যে অনেক পরিমাণ প্র্যাকটিস দেওয়ার পরে মার্কস ওঠে? নরমালি জেনারেলি একটু মার্কস কম ওঠে, বেশি পরিমাণে প্র্যাকটিস দিলে তবে গিয়ে ভালো মার্কস করবে। ফার্স্ট তো আছে ইন্টিগ্রেশন, তারপরে তো ট্রিগনোমেট্রি আছে। ট্রিগনোমেট্রির মধ্যে সব দাঁড়িয়ে রয়েছে পুরো চ্যাপ্টার, সবকিছুর মধ্যে ট্রিগনোমেট্রি। তো ক্লাস 11টা তো মানে ট্রিগনোমেট্রিটা তো ভালো করে করতে হবে, তারপরে ইন্টিগ্রেশনটা অনেক ভালো করে করতে হবে। ইন্টিগ্রেশনটা মানে এমন একটা চ্যাপ্টার যেটা মানে একটু ভেজাল আছে এটার মধ্যে, কিন্তু পড়তে পারলে অনেক মজা লাগে, অনেক মজা আছে, অনেক ভালো। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে ইন্টিগ্রেশনটা। মানে অনেকে ভয় পায়, যে অনেকে আমাকে এমন বলেছে যে ইন্টিগ্রেশনটা অনেক টাফ, তুই সায়েন্স নিস না, মানে তুই ম্যাথটা নিস না, অনেক মানে অনেক ভেজাল ইন্টিগ্রেশনের মধ্যে। কিন্তু আচ্ছা, তোমার বাই দ্য ওয়ে আমি একটু ইন্টারাপ্ট করতেছি, তোমার কেউ কইছো সায়েন্স নিনা এমন কইছো? না, আমার হ্যাঁ সায়েন্স নিনা না কইছে, তুমি ইন্টিগ্রেশনটা এমন কইছো, আর এমএ 95 পাইছে, ঠিক আছে না ম্যাথসে? মানে পসিবল, মানে কার কাকু কাকিমার কথা শুনে কোনো লাভ নাই, ঠিক আছে? যে তুমি সায়েন্স নিবা না নিবা না, অনেকে বেশি জ্ঞান নেই এমনও আছে, ঠিক আছে? তো আমি ওইসব লোকের পার্সোনালি আমি পছন্দ করি না, এবং তারাও আমার এই কথা শুনলে পরে পছন্দ নাও করতে পারে, বাট আমি কার কাকু কাকিমার জ্ঞান পছন্দ করি না, আমি পছন্দ করি হার্ড ওয়ার্কে বিশ্বাস করি, ঠিক আছে? আমার দ্বারা কি হইব না হইতো না এটা আমি সবচেয়ে ভালো জানি, ওরা ভালো জানে না কিন্তু, ঠিক আছে? আমার মনে হয় এই জিনিসটা সবার ভিতরে রাখা দরকার সব স্টুডেন্টের মধ্যে। আমার কালকে এক স্টুডেন্ট বলতে, স্যার আমার দাদা ভাই কইতাছে, আমার মা কইতাছে, বাবা কইতাছে ম্যাথস বলে আমার দ্বারা হইতো না, ম্যাথ নিতাম না, ঠিক আছে? এমন ধরনের ব্যাপার। তো আমার মনে হয় ভাই কারোর কথা মানে দরকার নাই, ওই প্যারেন্টস, আমার মনে হয় তো প্যারেন্টস সবাই সাপোর্ট করার দরকার স্টুডেন্টরে, প্যারেন্টস কোনোভাবে ডিমোটিভেট করা দরকার না, প্রথম কথা হচ্ছে স্টুডেন্টরে সাপোর্ট করা দরকার। এবার সাপোর্টটা আমি কমু যে প্যারেন্টসরা, আমি সব প্যারেন্টসরা উদ্দেশ্য কমু, আপনারা আপনাদের ছেলে মেয়ে মানে কোন দিকে সাপোর্ট চাইতেছে এটা দেখেন। আমি কমু যে কোনো নেগেটিভ দিকে সাপোর্ট না, আপনারা পড়াশোনার মধ্যে সাপোর্ট করেন, অন্য কোনো দিকে দেখেন অনেক কিছুই আছে সাপোর্ট করেন, ঠিক আছে? কেউ হয়তো বা ব্লগ বানাইতেছে, ভিডিও বানাইতেছে, অনেক গার্ডিয়ান দেখা যায় এই বয়সে ক্লাস 11-12 ব্লগের ভিতরে ভিডিওর মধ্যে আমরা রেডি তো ত্রিপুরার কালচার হয়ে গেছে এখন একটা, ঠিক না? তো এইগুলির মধ্যে দেখা যাচ্ছে অনেকে সাপোর্ট করে, রিলস বানানোকে সাপোর্ট করতেছে, ঠিক আছে? রিলস বানাই যাবো, রিলস বানানোটা খারাপ না। তুমি মনে করো আজকে পয়লা বৈশাখ, তুমি উদয়পুর মালবাড়িতে ঘুরতে গেছো, তুমি কয়েকটা ছবি তুলছো, আজকে রিলস বানাইলে একটা, এটা আলাদা ব্যাপার। কিন্তু রেগুলারলি রিলস বানানো এটা আমার কাছে মনে হয় একদম মানে কুরুচিকর মানসিকতার পরিচয় আর কি, আমার কাছে মনে হয় আর কি, স্টুডেন্ট হয়ে, ক্লাস 11-12 স্টুডেন্ট হয়ে, ঠিক আছে? তো আমি একটু মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি, তো আমার কাছে মনে হয় না এগুলি কি টাইম ওয়েস্ট না। আচ্ছা, এবার তুমি যদি কেউ আমি জানি না ওই সোশ্যাল মিডিয়াতে কার কত লাইফ মানে তৈরি হয় বা কার কত কেরিয়ার তৈরি হয়, বাট আমার কাছে এটা জানা নাই, বাট হইতেও পারে, মেবি হইতে পারে। আমি যারা সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার তৈরি হয় তারা কোনোভাবেই আমি করতেছি না, বাট আমি বুঝাচ্ছি যারা নিশ্চয়ই সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে তারা মা বাবার, প্যারেন্টসের বা ওই স্টুডেন্টরাও নিশ্চয়ই পড়াশোনার উপরে লাইফ দাঁড় করানোর ইচ্ছে, সেই কারণেই পড়াশোনা নিয়ে আর আছে, ঠিক আছে? পড়াশোনার মধ্যে ডেডিকেশন আছে। অনেকে দেখা যায় স্কুলে গেছে রিলস বানাই আছে, ঠিক আছে? কোনখানে গেছে রিলস বানাই আছে, ঠিক আছে? মানে ইডি মানে তোমার মাথার মধ্যে সবসময় রিলসই তাইলে ঘুরতেছে, এই লিগে তুমি মাথার মধ্যে গান সিলেক্ট করে রাখতেছো, মাথার মধ্যে ডান্সের স্টেপ সিলেক্ট করে রাখতেছো, তারপরে তোমরা রিলস বানাইতেছো। এটি আমার কাছে মনে হয় যে যারা 11-12 এর ক্যান্ডিডেট আছে, বা তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, বা যারা জেই ক্যান্ডিডেট আছো, জেই এক্সপেরিয়েন্স আছো, বা নেট এক্সপেরিয়েন্স আছো, ইভেন আমার মনে হয় সবাই এইসব জিনিসগুলো অন্তত অ্যাভয়েড করা দরকার। কারণ কোনোদিন মানে এমন কোন স্টুডেন্ট নাই যে যারা ভালো স্কোর করছে এইসব কিছু করে আসবে, ঠিক আছে? আমার মনে হয় না আছে, যদি থাকে রেয়ার কিছু হইতেই পারে, আমি সবকিছু আমার কাছে ইনফরমেশন নাও থাকতে পারে। ওকে, তো তানিয়া, তুমি কি ম্যাথস এর মধ্যে মানে তোমার কাছে কি মনে হয় যে মানে ম্যাথস এর মধ্যে যে কোন একটা স্টুডেন্ট ম্যাথস নিয়ে খুব বেশি ডরাই আছে, খুব বেশি করতেছে, ঠিক আছে?
ম্যাথস নিয়ে ছোট ক্লাস থেকে খুব বেশি ভয় পেয়ে যাচ্ছে, তুমি আর কি সাজেস্ট করবা যে ও কি করতে পারে যার লিগে ম্যাথসের মধ্যে ভয়টা যাইতে পারে? আমার তো মনে হয় ম্যাথসের মধ্যে একটাই জিনিস আমি বলবো, প্র্যাকটিস। মানে প্র্যাকটিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে। আমার মনে হয় আমি অনেকের সাথে যে জিনিসটা করি, অনেকে দেখা যায় দেখো অনেকে পড়াশোনা বেশি একটা জানে না, বাট দেখা যায় যে তারা সবজির দোকান আছে বা মাছের দোকান আছে, আমরা কিনতে গেলে পরে দেখা যায় একজন শিক্ষিত ভদ্রলোক মাছ কিনতে গেছে, তাই মনে করো মাছ হয়েছে 1 কেজি 200 গ্রাম, এবার তাইলে ক্যালকুলেটর নিয়ে হিসাব করতেছে 1 কেজি 200 দাম কত, মনে করো 300 টাকা করে কেজি মাছ। এবার আরে মানে যে দোকানদার বিক্রি করছে তাই অটোমেটিক্যালি কয়ে দিতেছে 360 টাকা হয়েছে 350 টাকা দিয়ে আলাদা। তো তাই নিয়ে তো ফার্স্ট ক্যালকুলেশনটা কেমনে করতেছে? আমার কাছে মনে হয় ম্যাথস এর অত বেশি খুব বেশি ট্যালেন্টেড হওয়ার দরকার নেই, ঠিক আছে? আমার কাছে মনে হয় ম্যাথস এর প্র্যাকটিসটা সবচেয়ে বেশি দরকার, কারণ ওই তারা পারতাছে কেমনে জানো? তারা রেগুলারলি প্র্যাকটিস করতেছে, রেগুলারলি ওই জিনিসটা লয়ে ঘাটতাছে, রেগুলারলি ওই ক্যালকুলেশনটা করতেছে, তারা রেগুলারলি ভাবতাছে যে আরে 300 টাকা কেজি যদি হয়, আমি 10 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে প্রত্যেক 100 গ্রাম করে হলে 10টা 100 গ্রামের বগে 1 কেজি। এবার প্রত্যেক কেজির দাম যদি প্রত্যেক 100 গ্রামের দাম যদি 30 টাকা করে হয় তাহলে মানে 1 কেজি 200 এর দাম 60 টাকা আইতাছে, বা 200 গ্রামের দাম 60 টাকা আইতাছে, আর 1 কেজির দাম আইতাছে 300 টাকা। তো এরকম ভাবে বা সরি 360 সরি 30 টাকা কইরা 60 রুপিস আইতাছে, আর 300 টাকা আইতাছে 360 রুপিস আইতাছে। এবার 360 টাকা ওই কইতাছে যে আপনাকে 10 টাকা ইয়া দিছি, 50 টাকা দিয়া আছে। এটা রেডি করে এটা মধ্যে আপনাকে রিপিট ঠিক আছে, অসুবিধা নেই। তো ব্যাপারটা এটাই যে আমার মনে হয় যে যারাই ম্যাথস নিয়ে ভয় পাও, তোমরা সবার কাছে অপরচুনিটি আছে ম্যাথস নিয়ে ভালো স্কোর করার, যারা ম্যাথসে ভালো মানে ভয় পাওয়াটা আমার মনে হয় যে ভয় পাওয়া থাকতো না তোমরা যদি রেগুলারলি প্র্যাকটিস করো। তাই আর কি তুমি কিছু জুনিয়রসদের উদ্দেশ্যে কিছু কইতে চাইবা যে পড়াশোনা দ্বারা কিভাবে করতে বা প্রত্যেকটা সাবজেক্ট, বা তুমি মনে করো তুমি ক্লাস 11-12 পড়তে গিয়ে তোমার কাছে যে ভুলগুলি মনে হইছে, তোমার কাছে এখন ফিল হইতাছে যে তোমার যদি এই ভুলগুলি না হইতো তুমি হয়তো আরো বেস্ট স্কোর করতে পারলে হইলে, তোমার কাছে কি ভুল মনে হইতাছে যে তুমি এই ভুলগুলি যদি না করতে তাহলে ভালো হইলে, যে ওই স্টুডেন্টরা যাতে তোমার জুনিয়রসরা যাতে এই ভুলগুলি না করে কোনো সময়? আমার একটা ভুল যেটা লাগে যে মানে ভ্যারাইটিস রকমের অঙ্ক না করা, মানে আমি ভ্যারাইটিস রকমের অঙ্ক করছি না, যার কারণে আমার মানে গ্রেডটা আরো বেশি সামনেছে না, যার কারণে আমি মেবি 100 স্কোর করতে পারতাম। তো আমার যে জুনিয়র আছে তারা আমি একটা জিনিস অ্যাডভাইস করব যে এনসিইআরটি পড়বা প্লাস আগে সময় তো পড়বই, কিন্তু তোমরা সাথে সাথে ভ্যারাইটিস রকমের অঙ্ক ট্রাই করবা, যার হেল্পে তোমরা তোমাদের যে ব্রেনটা আরো শার্প হবে, প্লাস তোমরা অঙ্কের মধ্যে আটকে। এবং আমার মনে হয় এই জিনিসটা ক্লাস 9-10 থেকে স্টার্ট করা দরকার, ঠিক না? ক্লাস 10 এ এমন হয় শুধু এনসিইআরটি বই দিয়ে মাধ্যমিক এক্সাম দিতে যায়, ঠিক আছে না? হয়তোবা আমরা যে এখন যে টিবিএসসি এর প্যাটার্ন আছে হয়তোবা ক্লাস 10 এ দেখা যায় অনেক ইজি কোশ্চেন আয় করে, বাট আমরা শুধু ক্লাস 10 এর বোর্ডের কথা মাথায় রেখে সেটা আমরা এক্সাম দিই। তারপরে দেখা যায় আমরা টিচাররা অনেক সময় এমন ভাবে করায় যে ব্যাপারটা এমন হয়ে যায় যে আমরা ওই শুধু মানে যে কোশ্চেনগুলি এক্সামে আসে মানে শুধু মার্কসের দিকে আমরা খেয়াল করি আর কি, যে মার্কসটা যাতে ফুল স্কোর হয় এটার জন্য আমরা নির্দিষ্ট অঙ্ক করি, ভ্যারাইটি অফ কোশ্চেন ভ্যারাইটি বই আমরা করি না, ঠিক আছে? 6-7টা বই করা দরকার আমার মনে হয় আর কি ম্যাথসের লেখা। তোমার অনেক বই আছে ক্লাস 10 এর হিউজ পরিমাণ বই আছে, ক্লাস 10 এর সিলেবাস তো অত বেশি ভাস্ট না, তো তুমি ইচ্ছা করলে অনেক ভ্যারাইটি বই পড়তে পারো। ভ্যারাইটি বই করলে কি তুমি ভ্যারাইটি কোশ্চেন সলভ করার তোমার এবিলিটি তৈরি হবে তোমার ভিতরে, আর যে জিনিসটা ক্লাস 11-12 তোমার অনেক কনফিডেন্স দিব তোমার, ঠিক আছে? ওকে, ঠিক আছে রানিয়া, থ্যাংক ইউ। আমরা তারপরে ডাকবো যে আমার জয় দাসে, আমার প্রিয় স্টুডেন্ট, ঠিক আছে? জয় দাসের লেখা আমার একটা জায়গাতে একটু খারাপ লাগে। জয় দাস ভালো স্কোর করছে, টোটাল মার্কস 92 আসতো বোর্ডে। জয় দাস বসো, টোটাল মার্কস 92 ছিল। ও বিশালগড় স্কুলের স্টুডেন্ট ছিল। আমার যদি ভিডিওটা কেউ বিশালগড় স্কুলের স্টুডেন্ট মানে টিচাররা কেউ দেখেন, তাহলে আমার বিশালগড় স্কুলের টিচারের প্রতি একটা রিকোয়েস্ট থাকবো, আমার কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে, একদম কোর্ডিয়াল রিকোয়েস্ট থাকবে, তারা যাতে একটু প্রজেক্টে আমার একটার দিকে ধ্যান দেয়। কারণ এই ছেলেটার আমি দেখলাম টোটাল 60 মার্কস কমে গেছে প্রজেক্ট আর প্র্যাকটিক্যাল মিলায়, বাট টোটাল মার্কস কত জনই পাইছো? টোটাল 452 পাইছে, ঠিক আছে? 452 মানে 90% অ্যাবভ পাইছে। তো দেখেন ক্লাস মানে অনেক সময় আমরা মনে হয় যে টিচাররা একটু পরিমাণ রিল্যাক্স দেওয়া দরকার ওই জায়গাতে, যে স্কুলের অ্যাটেন্ডেন্সের ব্যাপার, মানে স্কুলের অ্যাটেন্ডেন্সের লেখা যদি আপনারা সায়েন্সের স্টুডেন্টরা মার্কস কমান, তাহলে দেখা যাবে স্কুলে তো তারা অ্যাটেন্ড হইতাছে ঠিকই, কিন্তু তারা বাড়িতে পড়াশোনার লেগে অত বেশি টাইম পাইতেছে না।
তারা টিউশন মেইনটেইন করে সেটা না, আমি কোন যেটা ন্যূনতম রিলিফ দেওয়ার যে ওইটাই দেওয়ার লেগে আমি কইতাছি না যে তারা একদম ফুল রিল্যাক্স করে দেওয়ার লেগা, ঠিক আছে? কোন স্যার তারা আমার কথাটা একটু খারাপ ভাবে নিয়েন না প্লিজ, কাইন্ডলি উনি আমি বলবো যে এই জিনিসটা একটু স্টুডেন্টের দিকে একটু মানে ক্ষমার নজরে বা একটু রিল্যাক্স ভাবে দেখার লেগে আর কি, তাইলে মনে হয় তার লেগে অনেক লাভ হইব। আমার জয়দাস মনে হয় 75 পাইছিলাম না ম্যাথসে, মানে টোটাল রিটেনে টোটাল মার্কস জয়দাসের আউট অফ 80 75 আছে, আর পরে প্রজেক্টে দেওয়া হয়েছে 70। তোমার ফিজিক্স কেমিস্ট্রি সবগুলি তো প্রজেক্টে কম দেওয়া হয়েছে, তো যেই স্টুডেন্টটা 90% অ্যাবভ পায় পরে যদি প্রজেক্টে 10 নাম্বার কমানো হয় তাহলে মনে হয় না যে আমরা স্কুলগুলোর মধ্যে এমন করা হইতাছে যে আমরা মানে টিচাররা হয়তো বা কোনো একটা ইগো কাজ করতেছে বা যে কোনো কারণেই হোক, ঠিক আছে, যে তার মার্কসটি খুব কইমা যাইতাছে, তো তার টোটাল মার্কসে হ্যাম্পার হইতাছে। আমার মনে হয় না যে কোনো একটা তো কিছু এটা লিখে সলিউশন বাড়ানো দরকার, বা প্রত্যেকটা বছর হইতাছে। আমার মনে হয় আগে এক বছর আসতো শৈবাল সায়ন আসতো, এমন না শুধু আমি কোনো একটা নির্দিষ্ট স্কুলরে ক্লেম করতে চাইতাছি না, আমি বলতেছি প্রত্যেকটা স্কুলের একটু স্টুডেন্টের মার্কসটার উপরে দেখুন দরকার, যে স্টুডেন্টটা রেগুলারলি কেমন পারফরমেন্স করতেছে তার উপরে তার একটা প্রজেক্টের মার্কসটা আনন্দ দরকার আর কি। তো একটা স্টুডেন্টের যদি একটা সাবজেক্টে 3 মার্কস করে কইমা যায় না তাহলে তো বিশাল মার্কস কইমা যাবে না। তো যেই স্টুডেন্টটা ম্যাথসের মধ্যে প্রজেক্ট মানে এমন কিছু ব্যাপার থাকে না, জেনারেলি সব স্কুল থেকে কিছু একটা টপিক দাও, এই টপিকটা লিখা নাও নেই দিলাম, এবার এটার মধ্যে কিসের উপর থেকে আমার 17 মার্কস দেওয়া হয়, মানে 20 কে আউট অফ 3 মার্কস কমানো হয়, ঠিক আছে? আমি এটা কইতে পারতাম না, এটা কিন্তু ব্যাক টু ব্যাক প্রত্যেক বছর অনেক স্কুল থেকে এটা রিপিট হইতাছে। তো আমরা ছাত্ররা একটু কমো, যে ছাত্ররা আপনারা একটু স্টুডেন্টের দিকে একটু বড় মন নিয়ে বড় একটু ব্রড মাইন্ডেড ভাবে চিন্তা ভাবনা করবেন, যাতে তারা এই মার্কস গুলো লিখে তার টোটাল মার্কসে হ্যাম্পার না হয়। তারা কিন্তু পরবর্তী সময়ে অনেক জায়গাতে এডমিশন হইতে গেলে তারা কিন্তু ওই টোটাল মার্কস লিখে একটু পিছিয়ে যায়, ঠিক আছে? তো এটা যদি স্কুল থেকে একটু হেল্প করা হয় আমার মনে হয় যে স্টুডেন্টের লিগে অনেকটা মানে হেল্পফুল হইব আর কি জিনিসটা ভবিষ্যতে, ঠিক আছে? তো যেই জায়গাতে দেওয়া যায় ছাত্ররা আমার এটাই রিকোয়েস্ট থাকবো, যেই জায়গাতে মার্কস দেওয়া যায় ছাত্ররা আপনারা কমায়েন না আর কি মার্কসটা, ঠিক আছে? তো তারা মার্কস হলে টোটাল মার্কসটা বাইরে যাবে আর কি, এটা ভালো হইব, তার লিগে একটা লাভ হইব আর কি, ঠিক আছে? অনেক স্টুডেন্ট অনেক দূরের থেকে আসে, জয়ের বাড়ি চালিয়ে অনেক দূর, আমার বিশালগড় থেকে মানে বিশালগড় বাজার থেকে অনেকটা দূরে ওর বাড়ি, তো এদিকে বিশালগড় ভাড়া থেকে পড়াশোনা করছে, কিন্তু তারা অনেকটা পরিমাণে এফোর্ট দেয়, অনেক পরিমাণ পরিশ্রম দেয়, অনেক স্টুডেন্ট আছে, হ্যাঁ, তারা অনেকে আছে যারা আমরা আগরতলা পড়াই, যেমন আমার কোচিং সেন্টার আগরতলা কোচিং সেন্টারও আছে, তারা কত দূর থেকে আছে, ওই লাইনটা অনেক দূরের থেকে, ধর্মনগর তারপর পেঁচাত্তর অনেক জায়গা থেকে আসে আমরা কোচিং সেন্টার পড়ে। তো যখন পড়ে তো আমরা দেখতে পাই তারা কিন্তু লাইফে একটা স্ট্রাগল হয় এবং প্রত্যেকে কিন্তু মানে ভালো রেজাল্ট করার লিগেই খাটে। তো দেখা যায় অনেক স্কুল থেকে অনেক মানে হেড থেকে কম লেভেলে ডাউন লেভেলের স্টুডেন্ট আছে, বাট স্কোর ভালো করে লেগেছে, মার্কস ভালো করে পাই লেগেছে শুধুমাত্র প্র্যাকটিক্যাল মার্কসের লেগা, প্রজেক্টের মার্কসের লেগা, বাট হেডে আছে হেড ভিতর অনেক পরিমাণ পটেনশিয়াল থাকতো, তারা অত বেশি স্কোর করতে পারছে না, যেমন হেড 462 হইল 10 মার্কস যদি না কমতো, ঠিক আছে? এবং আমার মনে হয় যে ও প্রত্যেকটা সাবজেক্টে ফুল আউট অফ ফুল পাওয়ার যোগ্য আমার মনে হয়। তো এই জিনিসটা আর কি ছাত্রদের কাছে একটু রিকোয়েস্ট থাকবো, ছাত্ররা এই জিনিসটা যাতে একটু ভালোভাবে দেখেন আর কি, এরপরে তো না দেখলে আমার কিছু কমেন্ট নাই, আমি আমার ভিডিওর মাধ্যমে আমি ছাত্ররা এটা জানাইতে চাই, পরের যে জুনিয়র যারা আছে, পরের যে ব্যাচগুলি আছে, ওই স্টুডেন্টরা যাতে এফেক্টেড না হয় আর কি, এটার দ্বারা আমার শুধু এটাই রিকোয়েস্ট থাকবো ছাত্রদের কাছে। আচ্ছা জয়, তোমার পড়াশোনার মানে তোমার যে মার্কসে তুমি স্কোর করছো 452, ওইটা স্কোর করার লিগে তোমার ডেডিকেশন কেমন আছে? তুমি আউট অফ দ্য ইয়ার তুমি কিভাবে পড়াশোনা করছো, কোন সাবজেক্টে তুমি কত টাইম দিছো বা কোন সাবজেক্টে কি রকম ভাবে খাটছো? আমি বিগত 2 বছর ধরে স্যারের সিনেমাতে ক্লাস অ্যাটেন্ড করেছি। তো প্রথম থেকে আমি তাদের ক্লাস রেগুলার অ্যাটেন্ড করতাম, প্লাস এনসিইআরটি বেস অঙ্ক প্রশ্নগুলি করতাম, প্লাস প্র্যাকটিসের জন্য তারা নিজের কোশ্চেন পেপার দিত, সেটা দিয়ে ক্লাস প্র্যাকটিস করতাম, মানে মডিউল দেওয়া হয় আর কি প্র্যাকটিসের জন্য। তো এভাবেই ইভেন্ট চলে গেছিল। তারপরে 12 থেকে আমি আবার স্যারের রেগুলার ক্লাস করতাম, প্লাস স্যারের সবচেয়ে ভালো ক্লাস রেগুলার ক্লাসের মধ্যে সবচেয়ে টেস্টিং পার্ট হচ্ছে স্যারের প্রথম দিকে স্যারের ইন্ট্রোডাকশন ক্লাস করলে স্যারের পুরো চ্যাপ্টারটা সম্বন্ধে আইডিয়া চলে আসে। তবে ইন্ট্রোডাকশন ক্লাসটা অনেকই ভালো, অনেকে ভেরিফাইড কি, তো ইন্ট্রোডাকশন ক্লাস স্যারের রেগুলার হোমওয়ার্ক ক্লাস স্যারের ডিপিটি আর হোমওয়ার্কসটা রেগুলার করা দরকার, কারণ কি রে হোমওয়ার্কসটার মধ্যে দিয়ে রেগুলার প্র্যাকটিস হয়।
এবং তোমার একটা চ্যাপ্টার যখন শুরুর দিকে তুমি রেগুলারলি প্র্যাকটিস করে যাবে না, তোমার অনেকটা পরিমাণ কনফিডেন্স আসবে পুরো চ্যাপ্টারটার উপর। আর চ্যাপ্টারটা যদি তুমি প্রথম দিয়ে প্র্যাকটিস না করো, পরে দিয়ে সেটা কনফিডেন্স ডাউন হয়ে যায় এমন হয়। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য স্যারের বুস্টার পেপারটি করলে চলবে, প্লাস যদি আবার করতে যাও তাহলে আরএস এগ্রোয়াল এডিশন এগুলো তো করানো হয়েছে। আরএস এগ্রোয়াল এডিশন তুমি ভ্যারাইটি অফ কোশ্চেন করানোর লিগে তুমি বিভিন্ন ধরনের বই পড়তে পারো, কিছু বই এক্সট্রা করতে পারো যেগুলি ভ্যারাইটি অফ কোশ্চেন তোমার সাথে প্র্যাকটিস হবে এটার জন্য, ঠিক না? আচ্ছা, তুমি কিছু কি তুমি কইতে চাও যে তোমার জুনিয়রসদের উদ্দেশ্যে যে যারা ম্যাথস এর মধ্যে ভয় আছে, ম্যাথস নিয়ে যারা ফোবিয়া আছে, ম্যাথস যারা প্রচুর ভয় পায়, যারা ম্যাথস যাতে মানে ভয় না পায় বা ম্যাথসের ভয়টা যাতে দূর করতে পারে? যাদের ম্যাথসে বই আছে তাদের একটাই বলবো যে প্রথম থেকেই আপনি বেসিকটা স্ট্রং করতে হবে। বেসিক স্ট্রং প্লাস প্র্যাকটিস করলেই ম্যাথে কোনো ভয় থাকে না। তো যারা ম্যাথে ভয় থাকে মানে তাদের প্রথমে বেসিকটা স্ট্রং থাকে না, বেসিক স্ট্রং করতে হবে প্রথম থেকে। নাম্বার তো পেতে হবে, কিন্তু বেসিক স্ট্রং করলে ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ ভালো হবে। ম্যাথসের টপিকগুলো সকলে বোঝা যাবে। সবচেয়ে ক্লাস 9 10 থেকে এই জিনিসটা করা দরকার, ঠিক না? ক্লাস 9 10 থেকে করা দরকার। মানে আমরা শুধুমাত্র মানে এক্সামে স্কোর করার লিগে আমরা যদি শুধু এতটুকুর মধ্যে মানে হইয়া থাকি, তাহলে ম্যাথস আমরা কোনোদিন ভালো হইতো না। ম্যাথস ভালো করার লিগে আমরা প্র্যাকটিস করতে লাগবো, আমরা পরিধি বাড়াইতে লাগবো, অঙ্ক করার পরিধি বাড়াইতে লাগবো, ঠিক না? ওকে, ঠিক আছে জয়, থ্যাংক ইউ। ঠিক আছে, জয় অনেক ভালো স্কোর করছে। এবার আমি তো জয়ের লিগে এটাই আমার সবসময় একটা জয়ের লিগে খারাপ লাগে, ঠিক আছে, যে জয়ের ওই মার্কসটা যে একটু কম আয়া করছে আর কি, টোটাল মার্কসটা। ওকে, আমি তারপর আমার সাথে আছে রিপাত সেতু। আমি স্টেজে দেখতে নেব। রিপাত সেতু তো বিশালগড় থেকে সবচেয়ে টপ রেজাল্ট করছে 465, ঠিক আছে, যেটা খুব সেরা রেজাল্ট রিপাত সেতু। আমার মনে হয় রিপাত সেতুর মধ্যে একটু তো আমি দুর্বলতা দেখছি। রিপাত সেতুর দুর্বলতা রইল রিপাত সেতুর আদর্শ, ঠিক না? রিপাত সেতু যদি আরেকটু পরিশ্রম করতো আরেকটু হইতো, অবশ্যই ভালো হয়েছে। আরেকটু পরিশ্রম করলে আরেকটু ভালো হতো না? রিপাত সেতুর যে ম্যাথসের মার্কসটা 90 আসছে, অনেকটা কমে গেছে ম্যাথসের মার্কসটা। তো আমি রিপাত সেতুর থেকে জানতে চাবো যে ম্যাথসে কেন 90 আইলো। রিপাত সেতুর বাড়িতে আমি এর আগের দিনও গিয়েছি, মানে ম্যাথ যেদিন এক্সাম ছিল, ম্যাথ এক্সামের আগের দিনও রিপাত সেতুর বাড়িতে গেছি, গিয়ে সেটা বলছি রিপাত সেতু তোমার কোনো প্রবলেম আছে? শুধু রিপাত সেতুর না, আমি ম্যাক্সিমাম সবার বাড়িতে গেছি যে তোমরা কোনো ম্যাথসের প্রবলেম আছে, এই প্রবলেম কিছু থাকলে দেখাও, আমি সলভ করে দেওয়া যায়। ওরা ব্যাচে আর ডাকছি না, কারণ ব্যাচে ডাকলে তো টাইম নষ্ট হইব, সেই কারণে। আচ্ছা, রিপাত সেতু তোমার কিছু প্রথমত আমার যে হ্যাঁ 10 মার্কস কই কম? 10 মার্কস একটা অ্যাক্টিভিটি, 5 নাম্বার একটা অঙ্ক কমেছে, আর একটা হলো 4 মার্কসের একটা অঙ্ক ছিল ডেরিভেটিভ। আচ্ছা, ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। এগুলি রিপাত সেতু আমাকে এক্সাম দিয়ে এসে বলেছিল যে ওরা এগুলি কমে যাবে। মানে এগুলি তোমার কাছে কি মনে হয় এগুলি কেন কমছে? মানে তোমার কি দুর্বলতা আছে যার লিগে কমছে? এটা কি পরীক্ষা হলে কিছু দুর্বলতা, নাকি পরীক্ষা হলে আগে দুর্বলতা, মানে বাড়ির দুর্বলতা কিছু? যে অ্যাক্টিভিটি অঙ্ক যে 5 নাম্বারটা এটা ভুল হয়েছে, এরকম বাড়ির থেকে দুর্বলতা, কারণ এটা বহুদিন ধরে প্র্যাকটিস করছি। আচ্ছা, তাহলে পরীক্ষা মানে অনেকটা জিনিস ও ইজি ভাইব বা বাইরে লেভেল ভাইব বা করছেন, এটা হচ্ছে একটা ওভার কনফিডেন্সের ফল। আচ্ছা, তো পরীক্ষার সময় এই অঙ্ক করে আমি করছি না, আচ্ছা প্র্যাকটিস করি না। ভাবছো উপরে লাগবে ইজি অঙ্ক এলপিপি বা সারাম থেকে আছে বরং বাট এক্সামে গিয়ে এটা কি বলে গেছে 12.2 এর অঙ্ক করেছিলাম। আচ্ছা, এই অঙ্কটা করতে আমার মানে কনসেপ্টটা ভুলে গিয়েছিলাম, ভুলে গেছে, তাই 5 নম্বর চলে গেল। আর এই 4 নম্বর অঙ্কটা ভুলেছি, এটা পরীক্ষাতে গিয়ে আমি প্রেসারে নাকি কি হলো আমি এটা ভুলে বুঝতে পেরেছি। তোমার কোশ্চেনটা আমার এক্স্যাক্টলি এখন মনে নাই, বাট তুমি আমারে দিছিলা, তারপর আমি তোমার সলভ করে পাঠাইছিলাম। কোন একটা জায়গাতে ভুল করে লাইছো না, ইফরানের সাথে আমি আলোচনা করছিলাম ব্যাপারটা। হ্যাঁ মাইনাস কিছু একটা প্লাস মাইনাস এ গন্ডগোল করে লাইছো। তো ম্যাথসের মধ্যে এইগুলি এটা আছে মেজর, মানে ছোট মিস্টেকটাই মেজর মিস্টেক হয়ে যায় আর কি, কারণ ছোট একটা মিস্টেক এলে আমার ফুল মার্কস কম না যায়। তো রিপাত সেতু তো মানে আমি প্রথম দিকে যেটা দেখছি রিপাত সেতু হলো একটু আরামে চলতে পছন্দ করে আর কি, ওর এত বেশি কিন্তু পরিশ্রম অবশ্যই করছে। পরিশ্রম না করে তো আর কেউ 465 পাইতে পারে না, পরিশ্রম অবশ্যই করছে। রিপাত সেতু অবশ্যই ডেডিকেশন আসতো, পরিশ্রম আসতো। বাট আমি এই জিনিসটা এটাই বুঝতেছি, ওর যে জায়গাতে আমি দুর্বলতাগুলি দেখছি না, ও যদি ওই জায়গাতে দুর্বলতাগুলি না থাকতো, ও মেবি 490 অ্যাবাভ স্কোর করতে পারতো, ঠিক না রিপাত? 490 অ্যাবাভ। এবং তুমি ম্যাথস আমার মনে হয় তুমি 100 স্কোর করতে পারতা, বা আজকে 99 হয়তো ইফরানের মতো সেই স্কোর করতে পারতা, ওই দুইটা কোশ্চেন ইজি কোশ্চেন যদি ভুল না হইতো, ঠিক না? আচ্ছা, তুমি রিপাত কি কইবা যে কোন একটা স্টুডেন্ট যদি 100 আউট অফ 100 পাইতে চায়, তাহলে ওর কি কি করা দরকার, কি কি করতে পারে, বা সারা বছর পড়াশোনা সিস্টেম ওর কিভাবে হওয়া দরকার?
এতে প্রথম থেকে ব্যাচে তো আসা দরকার, একমাত্র যেটা আমি বলবো যে কিন্তু এটা যারা জুনিয়র আছে তাদের বলবো যে এটা ভুল না করা, কারণ প্রত্যেকদিন ব্যাচে আসা, ম্যাথগুলিকে অ্যাটেন্ড করা, তাদের অঙ্কগুলিকে বোঝা, বাড়িতে গিয়ে এবার প্র্যাকটিস করা, তাহলে কম কম করে যদি আগের থেকে করে রাখা হয় তাহলে পরীক্ষার সময় ততটা প্রেশার করে না, প্রেশার করে রিল্যাক্স থাকা যায় পরীক্ষা দিনে, যা আমি জাম্প করে যাবো ম্যাথস অঙ্ক ইজিলি স্কোর করা যাবে। অঙ্ক এমন একটা সাবজেক্ট যেটাতে মানে 100 আউট অফ 100 এক্স্যাক্টলি অঙ্কটা যদি তোমার ভালো হয় তাহলে ফিজিক্স কেমিস্ট্রি এগুলি এভাবে ভালো হবে, কারণ অঙ্কতে যদি ভালো হবে তাহলে মানে রিপাস কিন্তু ম্যাথসে খুব ভালো, হ্যাঁ 90 পাইছে দেখে হ্যাঁ খারাপ স্টুডেন্ট না মোটেও, হ্যাঁ দুইটা অঙ্ক জাস্ট ভুল হয়ে গেছে দেখে হ্যাঁ 90 পাই লাগছে, ঠিক আছে ম্যাথসে কিন্তু খুব ভালো ভালো স্টুডেন্ট। হ্যাঁ এই যে তোমার প্র্যাকটিস করতে থাকবে এনসিইআরটি ভালো করে, এনসিইআরটিটা আমার মনে হয় সবচেয়ে বেশি করা দরকার। তারপরে এটা মানে একদম কমপ্লিট করে এটার পাশাপাশি আরডি শর্মা গ্রুপ, তারপর স্যারের যে আমাদের যে বুস্টার দিয়েছে গেছে অনেকগুলি বইয়ের অঙ্ক থাকে ওটার মধ্যে, তো এগুলি প্র্যাকটিস করলে মানে কনফিডেন্স পাওয়া যায় পরীক্ষার মধ্যে গিয়ে বসলেও একটা কনফিডেন্স, যে অঙ্কগুলি করে আসতে পারবো এমন একটা কনফিডেন্স থাকে, তো অঙ্কটা তাদের ভালো হয়ে যাবে। আচ্ছা রিপাব যারা ম্যাথস নিয়ে ভয় পায় তুমি তারা কি কইবা? অনেক স্টুডেন্ট আছে, আমি প্রচুর স্টুডেন্ট আমি দেখি ম্যাথস নিয়ে ভয় পায়, ম্যাথস নিয়ে বা 11 ম্যাথস নিতে চায় না, 11 12 ম্যাথস নিতে চায় না। তোমার কাছে কি মনে হয় ম্যাথস না নিলে কি কোনো ক্ষতি আছে 11 12? ক্ষতি বলতে এটা তো যার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু ম্যাথ নিলে আমার মনে হয় ভালো, ম্যাথসটা লাইফে সবসময় এটা দরকার পড়ে, ম্যাথস নিলে ভালো, মাইন্ডও চাপ থাকে, আর ম্যাথ নেওয়া দরকার আমার হিসাবে, ম্যাথটা নেওয়া দরকার। ম্যাথটা নিলে কি হয় ভবিষ্যতে ডুববার পরেও অনেক ক্যারিয়ার অপশনে দিলে ম্যাথটা অনেক কাজে লাগে। এক্স্যাক্টলি, যেমন ক্যারিয়ার অপশন তুমি ব্যাংকিং এক্সাম দাও বা তুমি ইউপিএসসি দাও বা তুমি ট্যাট দাও, তুমি যে এক্সাম দিবা তোমার ম্যাথস লাগবে না, ম্যাথস আর হইতো না। প্রফেশনাল হিসেবে ম্যাথ আমার মনে হয় অনেক প্যারেন্টসরা ওই জায়গাতে ভুল করে যারা কয় যে স্টুডেন্টের ম্যাথস না নেওয়ার লেগে। আর ম্যাথের মধ্যে ভয় পাওয়ার কিছু আমার মনে হয় যেটা আমি ভয় পাইনি, ঠিক আছে 90 পেয়েছি কম পেয়েছি, কিন্তু ম্যাথে ভয় পাইনি। প্রথম থেকে যদি মানে ডিসিপ্লিন পরে নেওয়া যায় তাহলে উচিত এটা, মানে ম্যাথের মধ্যে ভয় পাওয়ার কিছুই নেই, ম্যাথটা খুবই ইজি, ভালো করে করতে মানে সম্মতি করে নেওয়া যায়। স্যারের হোমওয়ার্ক করে গেল, বেসে আসো দিলে তো ইন্টারেকশনের কিছুই নেই, তাহলে আরামসে করে 99 100 ইজিলি পাওয়া যায় যদি মিস্টেক না করো। প্র্যাকটিস থাকলে মনে হয় আমার যেটা ভুল হয়েছে ওটার মধ্যে, এটা প্র্যাকটিসের একটু ঘাটতির কারণে এটা ভুল হয়েছে। তো প্র্যাকটিস যদি প্রথম থেকে করানো পরীক্ষা দিয়ে তোমার ক্যালকুলেশন মিস্টেক হবে না, আর সবগুলি অঙ্ক যদি তুমি আগে থেকে করে বলো তাহলে কনসেপ্টে ভুল হবে না। যেমন এলপিপি অঙ্কটা ভুল হয়েছিল 5 নম্বরে, যে আমার খুবই মানে ভাবতে কষ্ট লাগে, রিগ্রেট লাগে, এইগুলি না হলে ভালো হতো, এটাতে যেমন অনেকটা নাম্বার কমে যাবে। আমি এমন অনেক স্টুডেন্ট দেখি যে ওদের মধ্যে কোয়ালিটি আছে, ট্যালেন্ট আছে, কিন্তু ওরা পড়াশোনা করে না, একটু ফাঁকিবাজি করে, ঘোরাঘুরি করে, ঠিক আছে? তুমি ওই জুনিয়রসদের উদ্দেশ্যে কি বলতে চাইবে যে ওরা যে মানে ঘোরাঘুরি করছে, বা কেউ মনে করো ক্লাস 10 এ ভালো রেজাল্ট করলো, এবার ওর ভিতরে একটা অহংকার নিয়ে ঢুকছে যে আমি ক্লাস 10 এ ভালো রেজাল্ট করেছি মানে আমি ভালো স্টুডেন্ট, এবার আমি ভালো স্কোর করতে পারবো, মানে 12 ও ভালো স্কোর করে নেবো, এমনি হয়ে যাবো, এক্সামের কয়েকদিন আগে পড়লে হয়ে যাবো। অ্যাকচুয়ালি ক্লাস 12 এ কি এটা সম্ভব যে এক্সামের কয়েকদিন আগে পড়লে ভালো রেজাল্ট করা সম্ভব? ক্লাস 12 এ একদম কয়েকদিন আগে পড়লে এটা হবে না, কারণ এটা বোর্ড অবশ্যই সিরিয়াস থাকতে হবে। হয়তো পারে 11 একটু আনসিরিয়াস থাকে, একটু তুমি করে পড়ালেখা একটু কম হয়তো ক্যারেক্টার না, কারণ হচ্ছে 10 অনেকে ভালো রেজাল্ট করলে 11 একটু ঘোরাফেরা করে পড়ালেখা কম। কিন্তু আমার মনে হয় 12 গিয়ে প্রথম থেকে সিরিয়াস হওয়া দরকার, কারণ কিছুদিন আগে যদি সম্ভব না প্র্যাকটিক্যালি ভাবতে গেলে, প্রথম থেকে একটু একটু করে পড়ে গেলে তাহলে এটা বলতে তুমি যেহেতু ক্লাস 12 স্কুলের মধ্যে প্র্যাকটিক্যাল একদম থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে, এইভাবে অনেক সময় চলে যায়। প্রথম থেকে যদি না করো তাহলে লাস্টে গিয়ে পুরো টাকা বার করা সম্ভব হয়ে ওঠে না। প্রথম থেকে সিরিয়াস হওয়া দরকার, ক্লাস 12 ক্লাস 10 এই বোর্ডের সময় তোমার 1 বছর সিরিয়াস থাকা দরকার, সেখানে পাশাপাশি পড়াশোনা করা দরকার। আচ্ছা, তুমি অনেক স্টুডেন্ট দেখা যায় সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে ইউজ করে, তোমার লাইফে মানে তুমি ক্লাস 12 এ সোশ্যাল মিডিয়া কেমন ইউজ করেছো? বেশি ইউজ করেছো না সোশ্যাল মিডিয়া বেশি? অনেস্টলি বলতে গেলে তো আমি প্রথম সোশ্যাল মিডিয়া ছিলাম না, পরে দূরে সরে পরে আস্তে আস্তে পরীক্ষা যখন মানে ইয়ে এসেছে তখন আমি মানে রেজাল্ট ভালো স্কোর করার জন্য মানে এটা নিজের ভিতর থেকে আসতে লাগবে যে আমার রেজাল্ট ভালো করতে হবে, আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে সময় নষ্ট হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে টাইম দেব না, ঠিক না? নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে। এক্স্যাক্টলি, ঠিক আছে। এটা তো ফোন, মোবাইল ফোন তো আমাদের সবার একটা মানে এটা এমন একটা জিনিস যেটা আমাদের অ্যাটেনশন কেড়ে নেয়। এবার ওই অ্যাটেনশনটাকে তুমি কিছু ভালো জায়গাতে যেতে গেলে, তোমার লাইফে সাকসেসফুল হতে গেলে তোমার তো অবশ্যই সাধনা করতে লাগবে, আর সাধনা মানে ত্যাগ মানে সাধনা। তো তুমি যদি এই পার্টটা তুমি সোশ্যাল মিডিয়া বা ফোনটা, মোবাইল ফোনটা তুমি অ্যাভয়েড করতে পারো, এটা তোমার বিশাল একটা লাইফে মানে একটা সাকসেসফুল টার্নিং পয়েন্ট হয়ে যাবে, ঠিক না?
আচ্ছা, তুমি যারা যে স্টুডেন্টরা মনে করো তোমার লাইফে তুমি করেছো এগুলি কিছু ভুল হয়েছে, তুমি স্টুডেন্টদের সাজেস্ট করবে জুনিয়রসদের যে ওই ভুলগুলি যাতে না করে, তাহলে তুমি তোমার থেকে ওরা আরো বেটার রেজাল্ট করতে পারে, বেটার স্কোর করতে পারে, তাহলে তুমি কিভাবে বলতে পারো যে কি করলে ওরা স্কোরগুলি আরো ভালো করতে পারে, ইনক্রিজ করতে পারে? প্রথমত আমি তো বলেছি তুমি সিরিয়াস থাকতে হবে। আর ঠিক আছে, অনেকে অনেক সময় কি প্রথম সিরিয়াস হয় না, স্কুলে যায় আসে, প্রাইভেটে যায় আসে, পড়াশোনা ভালোভাবে করে না। এটা আমি প্রথম করে ফেলেছিলাম কয়েক মাস, কিন্তু এটা না করলে ভালো হয়। এটা ভুল করেছি। আমাকে ছাত্ররা বলতো যে তুমি একটু সিরিয়াস হও, ভালোভাবে পড়ো। তোমার তো এটার লেগে প্রচুর বকা দিয়েছি আমি, প্রচুর বকা দিয়েছি। সকল স্যারই আমাকে বলতো, মানে স্যার বিশেষ করে স্যার বলতো অঙ্কের মধ্যে আমি অনেক ব্যাস মিস করতাম। স্যার অনেক সময় ফোন করে আমাকে এটা নিয়ে আসতে অঙ্ক করার জন্য, কিন্তু এটা ভুলটা মানে পরীক্ষার পরে বুঝতে পারলো আর কি, যে এটা না করলে হয়তো ভালো হতো, নাম্বারটা তুমি একটু বেশি পাইতে পারতে। তো এই প্রথম থেকে একটু সিরিয়াস হলে মানে সিস্টেমেটিক ঠিক আছে, মোবাইল ইউজ করো, বলতে পড়ালেখাটাও পাশাপাশি চালিয়ে যাও আর কি। বিশেষ করে এই ক্লাস 12 এটা তোমার খুবই ইম্পর্টেন্ট, লাইফের একটা ওরাই তো এটার মধ্যে প্রথম থেকে তুমি সুন্দরভাবে ডিসিপ্লিন ভাবে পড়ার সময়টা সকাল হোক, আর রাত্রে অনেকে নাইটে মানে পড়াশোনা করতে ভালোবাসে। মানে অ্যাকচুয়ালি তুমি যেটা বলতে চাইছো ব্যালেন্স করা দরকার, মানে সোশ্যাল মিডিয়া আর আমি পড়াশোনা করতে করবো, মানে আমি 5 ঘন্টা সোশ্যাল মিডিয়া যদি 1 ঘন্টা পড়াশোনা করলাম, এটার কথা নিশ্চয়ই বলছো না, ঠিক না? মানে তুমি বলছো যে 5 ঘন্টা সোশ্যাল মিডিয়া, মানে 5 ঘন্টা যদি পড়াশোনা করি তাহলে মানে আমি আধা ঘন্টা বা 15 মিনিট আমি সোশ্যাল মিডিয়া যদি ইউজ করি বা কোনো কারণে দেখলাম, কোনো কিছু আপডেটের জন্য দেখলাম, ঠিক আছে? আচ্ছা, এটা করা যায়, মাইন্ড ফ্রেশ থাকার জন্য পড়াশোনাটা বেশি মানে ওইটা রিফ্রেশমেন্টের জন্য সোশ্যাল মিডিয়াতে ইউজ করলো, রিফ্রেশমেন্টের জন্য। আচ্ছা আচ্ছা, তো আমি মানে বলতে চাইছি তোমার যে বাকি সাবজেক্টগুলি ছিল, তুমি 465 পেয়েছো, তোমার বাকি সাবজেক্টগুলি ম্যাক্সিমাম সবগুলি 90 অ্যাবাভ এসেছে, তুমি বাকি সাবজেক্টগুলি তোমার এফোর্ট কেমন ছিল? মানে ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো বা মানে বায়োলজি তো ছিল না, বায়োলজি ছিল না, বা মানে ইংলিশ বলো, বেঙ্গলি বলো, এই সাবজেক্টগুলি কেমন ছিল? ইংলিশ বেঙ্গলি তো প্রথম এতটা মানে পড়তে পারিনি, কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটা সিলেবাসটা অনেক বড়। প্রথম থেকেই আমি কেমিস্ট্রিটাও আমার প্রথম থেকে মানে ভালোভাবে পড়া নেই, কিন্তু আস্তে আস্তে যখন দেখছি মানে দিয়েছি দেখছি নাম্বারগুলি কমাচ্ছে পরীক্ষার মধ্যে, তো এগুলিকে আমি তখন থেকে মানে ইউজ করা শুরু করি। অনেক সময় এমন কি হয় যে ফিজিক্স পড়লে আমি কেমিস্ট্রি পড়তে পারি না, আমার একটু এমন হয়ে যেত। তো আমি যেটা পড়তাম, যেটা ভালো করে পড়তাম, একটু লেট হতো বলতে আমি একটু মানে সময় নিয়ে একটু মানে ক্লিয়ার ভাবে একদম মানে ডিপলি পড়া, ভালো করে ডিপলি পড়া। আমি কখনো মানে এমন ভাবে সিস্টেমেটিক করিনি যে আজকে 2 ঘন্টা অঙ্ক করবো, ফিজিক্স করবো 2 ঘন্টা, কেমিস্ট্রি করবো 3 ঘন্টা। ম্যাথস কি রেগুলার কোনো টাইমিং এর দরকার ভালো রেজাল্ট করার জন্য? নাম রেগুলার টাইমিং না হলো ম্যাথটা তোমার মানে আমার যেটা মনে হয়, যেটা করেছি, এটা হলো আমার যে আজকে করতে হবে, ম্যাথটা আমার এটা করতে হবে, তো এটা আমার টাইমিং হচ্ছে না, আমার এটাকে করতে হবে, এটা আমাকে মানে আমার টার্গেট যে এই এক্সারসাইজটা করতে হবে, আমি এতটুকু করতে হবে। হবে। এবার টাইম আধা ঘন্টা লাগতে পারে, 1 ঘন্টা লাগতে পারে, লাগতে পারে, কিন্তু করতে হবে এটা এমন সিস্টেমেটিকলি হলে আসলে কি হয় মানে মেনটেন করা না, কি রুটিন বানানো, যে এতটুকু করবো ততটুকু করবো এমন তো হয় না, কিন্তু তোমাকে মানে লক্ষ্য রাখতে হবে, যেটা শেষ করতে হবে, আজকে এতটুকু টপিক আছে এটাকে শেষ করতে হবে, তারপর আমি পারলে অন্যটা করবো, এটা আলাদা ব্যাপার। তো মানে এভাবেই চালিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ রিপাত সেতু। তো রিপাত সেতু থেকে আমরা অনেক মানে গুরুত্বপূর্ণ আইডিয়াস পেলাম এবং ও শেয়ার করলো, ঠিক আছে? রিপাত সেতুর যে রেজাল্টটা, ও কিন্তু মানে বছরের প্রথম থেকে যদি আরো বেশি সিরিয়াস থাকতো তাহলে কিন্তু ব্যাপারটা এমন হতো। অনেক এমন হয়েছে, আমি ফোন করে আনিয়েছি ব্যাচের মধ্যে, তুমি কি মানে কি করছো? আরে স্যার বাড়িতেই এমনি বসে আছি, মানে এমন কিছু বিশেষ কিছু কাজ করছে না, বাড়িতেই বসে আছে, এমনও হয়েছে প্রচুর। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এবার সুমেনকে ডাকবো। হ্যাঁ, সুমেন শাহ। আচ্ছা, সুমেনও আমাদের 90 স্কোর করেছে ম্যাথসে। সুমেন বসে, আমরা সুমেন থেকে জানতে চাইবো, সুমেন থেকে পরিশ্রম কিভাবে করতে লাগে না কোনো একটা সাবজেক্ট নিয়ে, এই জিনিসটা শিখতে লাগবে। কারণ টিচাররা আছে না, তুমি কত পড়াশোনা করছো বা না করছো, তোমার টিচারদের থেকে লুকানো কিছু নেই। টিচাররা ঠিকই বুঝতে পারে যে তুমি পরিশ্রম করছো না করছো। তো আমি অনেক ব্যাচের মধ্যে বলেছি যে ওরা এরকম ধরনের নাম্বার পেতে পারে, এটা প্রেডিকশন আমরা দিয়েছি। আমি আগে থেকে ব্যাচের মধ্যে বলে দিয়েছিলাম, মানে যারা জুনিয়র্স আছে জুনিয়র্সরা জানে, ঠিক আছে? আমি আগে থেকেই বলে দিয়েছিলাম যে ওরা এমন এমন স্কোর করতে পারে। এবার আমি সুমেন থেকে এটাই জানার চেষ্টা করবো যে সুমেন, তুমি ম্যাথসটাকে কতটুকু করে টাইম দিতে, তুমি 90 স্কোর করার জন্য তুমি কি করেছো? তোমার কি মনে হয় যে তুমি এর থেকে বেশি আরো স্কোর করতে পারতে? যদি পারতে, কেন পারো? আমি শুরুতেই বলতে চাইবো যে আমি 11-এ বিন্দুমাত্র অঙ্কের প্রতি আগ্রহ ছিল না,
তারপর আমি স্যারের কাছে এডমিশন নেওয়ার পর আমি অঙ্ক তুমি তো 12 আমার কাছে এসেছো। হ্যাঁ আমি 12-এ স্যারের কাছে এডমিশন নেওয়ার পর আমি ম্যাথের প্রতি অনেক আগ্রহ হয়েছি। স্যারের যতটুকু হোমওয়ার্ক দিত আমি ততটুকু হোমওয়ার্ক করে আনতাম, রেগুলার ব্যাচে আসতাম, ব্যাচ মিস করতাম না ব্যাচে। তো এটাই। মানে তোমার কাছে কি মনে হয় যে তুমি 90 থেকে আরো বেশি স্কোর করতে পারতে? কিন্তু এটা পারতাম, বাট কেন পারো? কেন পারিনি আমি পরিশ্রম করেছি, কিন্তু এটা কি হলো যে আমার লাক খারাপ, তার জন্য আমি মানে লাকের থেকে তোমার কি মনে হয় যে তুমি কোনো কিছু ভুল করে এসেছো? আমার মতে আমি কোনো কিছু ভুল করেছি। আচ্ছা, কিন্তু নাম্বার আসার পর আমি দেখে আমি অবাক, আমি 90 কি হয়ে গেল। আচ্ছা, আমার আরো 95 অভাব ছিল। তো এটা নিয়ে আর মন খারাপ করেনি, যেটা এসেছে এটাই ভালো। তুমি 11 এ কত পেয়েছিলে ম্যাথসে? মানে ইয়ার মধ্যে, ফাইনালের মধ্যে? খুব খারাপ। কত? আমি নাম্বারটা জানতে চাই। 18। মানে সুমেনকে দেখে একটা মানে হিউজ মোটিভেশন নেওয়া যায়, মানে যে কোনো কেউ মোটিভেশন দিতে পারে। মানে এটা আমি ওকে জিজ্ঞাসা করেছি লজ্জা দেওয়ার জন্য নাই, মোটিভেশনের জন্য জিজ্ঞেস করেছি। ক্লাস 11 এ ও 18 পেয়েছে, অনলি 18 আউট অফ 100। 100তেও 18 পেয়েছে। আর সেই জায়গা থেকে ক্লাস 12 এ এখানে এডমিশন হয়ে ক্লাস 12 এ ও 90 নিয়ে আসে ম্যাথের স্কোর। মানে দেখো কোথায় 18 আর কোথায় 90 আউট অফ 100। ঠিক আছে, ও এই জায়গাতে নিয়ে গেছে শুধুমাত্র ওর পরিশ্রমের জন্য। আমার গাইডেন্স তো আছে, আমার গাইডেন্সের পাশাপাশি ওর পরিশ্রমটা কিন্তু জরুরি। আমি শুধু গাইড করলাম, আমি সবাইকে গাইড করছি, বাট সবাই স্কোর তো করতে পারছে না। এবার কেন ওরা করছে? ওরা স্পেশালি ওরা নিজেরও বাড়িতে খাচ্ছে। ঠিক আছে, ওই নিজের ইয়েটা দরকার। এবার আমার মনে হয় সুমেন থেকে বড় মোটিভেশন আর কিছু হতে পারে না। ঠিক আছে, মানে কেউ যদি 11 এর 18 থেকে এটাকে 90 তে নিয়ে যেতে পারে, এর থেকে মোটিভেশন পৃথিবীতে কিছু নাই। সুমেন একটা নিজে একটা মোটিভেশন, ঠিক না? সুমেন নিজে একটা মোটিভেশন যে 18 থেকে 100 স্কোর আর 90 স্কোর নিয়েছে আউট অফ 100 এর মধ্যে আর কি। তো ক্লাস 11 এ ও 18 পেয়েছে, অনলি 18 আউট অফ 100। 100তেও 18 পেয়েছে। আর সেই জায়গা থেকে ক্লাস 12 এ এখানে এডমিশন হয়ে ক্লাস 12 এ ও 90 নিয়ে আসে ম্যাথের স্কোর। মানে দেখো কোথায় 18 আর কোথায় 90 আউট অফ 100। ঠিক আছে, ও এই জায়গাতে নিয়ে গেছে শুধুমাত্র ওর পরিশ্রমের জন্য। আমার গাইডেন্স তো আছে, আমার গাইডেন্সের পাশাপাশি ওর পরিশ্রমটা কিন্তু জরুরি। আমি শুধু গাইড করলাম, আমি সবাইকে গাইড করছি, বাট সবাই স্কোর তো করতে পারছে না। এবার কেন ওরা করছে? ওরা স্পেশালি ওরা নিজেরও বাড়িতে খাচ্ছে। ঠিক আছে, ওই নিজের ইয়েটা দরকার। এবার আমার মনে হয় সুমেন থেকে বড় মোটিভেশন আর কিছু হতে পারে না। ঠিক আছে, মানে কেউ যদি 11 এর 18 থেকে এটাকে 90 তে নিয়ে যেতে পারে, এর থেকে মোটিভেশন পৃথিবীতে কিছু নাই। সুমেন একটা নিজে একটা মোটিভেশন, ঠিক না? সুমেন নিজে একটা মোটিভেশন যে 18 থেকে 100 স্কোর আর 90 স্কোর নিয়েছে আউট অফ 100 এর মধ্যে আর কি। তো যারা ক্লাস 11 এ কম মার্কস পেয়েছো বা যারা ক্লাস 11 একটু খারাপ হয়েছে, তোমরা আরামসে মানে ওকে ফলো করতে পারো। তো তুমি একটু বলবে যে তুমি ক্লাস 12টা তোমার ম্যাথসের জার্নিটা কেমন ছিল? মানে তুমি কয় ঘন্টা করে ম্যাথস করেছো বা কোন চ্যাপ্টারস গুলি কেমনে করেছো? তোমার মানে প্রথম থেকে শুরু থেকে ম্যাথস নিয়ে টার্গেট কি ছিল? আমার শুরু থেকেই টার্গেট ছিল ম্যাথে আমি ভালো রেজাল্ট করতে হবে, কারণ আমি 11 এ খুব খারাপ রেজাল্ট করেছি। তো আমার আগে ছিল প্রথমেই স্যারের ইভেন ক্লাস মানে 11 এর মধ্যে তোমার বায়োলজি মেইন ছিল, এখন ম্যাথ মেইন করে ফেলেছো। বায়োলজি প্রথম শুরুতে আমার বায়োলজি মেইন ছিল, 12 এ আমার ম্যাথ মেইন হয়েছে। তার শুরুতেই স্যারের যা যা টপিক করানো হতো সেই টপিকগুলো আমি বাইরে গিয়ে ফার্স্টে রিভাইজ করতাম, তারপর হোমওয়ার্কগুলি টাইম মতো করতাম। আমি ডেলি 2 ঘন্টা করে ম্যাথ করতাম, মানে টাইম অন্য সাবজেক্ট না করলেও আমি ম্যাথ করতাম। সো এটাই সবাইকে বলা দরকার, ম্যাথ মানে কোনো সাবজেক্ট ইংলিশ বাংলা যদি নাও পড়ো, ম্যাথে ঠিকমতো 2 ঘন্টা টাইম দরকারই। তোমার অন্য সাবজেক্ট পড়ো, বাট ম্যাথে টাইম দরকার 2 ঘন্টা। টোটাল মার্কস স্কোরের জন্য সবগুলি সাবজেক্টই করা দরকার ইকুয়ালি, বাট ও ম্যাথস এর কথাটা বলতে চাইছে আর কি। ম্যাথসটা রেগুলারলি তোমার প্র্যাকটিস দরকার, কারণ ম্যাথসটা এমন একটা সাবজেক্ট তুমি যখন রেগুলারলি প্র্যাকটিস করবে তোমার এটার মধ্যে অবশ্যই স্কোর হয়ে যাবে ভালো। আচ্ছা, আমি বলবো অনেকের যে ম্যাথস নিয়ে ভয় আছে, তোমার মধ্যে কি 11 এ যখন কম মার্কস পেয়েছিল তখন 12 এ গিয়ে ম্যাথস নিয়ে এমন কোনো ভয় ছিল? না, কারণ আমি 11 এ কম পেছনে কারণ হলো আমি 11 এ বিন্দুমাত্র ম্যাথ মানে করিনি। তো ম্যাথে প্রথম থেকে আগ্রহ ছিল, আমি টার্গেট ছিল আমি 12 এ ম্যাথ মেইন নিয়ে আমি ম্যাথ ভালো রেজাল্ট করবো। তাহলে আমি একটাই বলতে চাই যে ভয় মানে ম্যাথে কোনো কিছু ভয় পাওয়ার জন্য কিছু না, মানে রেগুলার ম্যাথ করা দরকার। স্যারে যেগুলো হোমওয়ার্ক দেয় এগুলো হোমওয়ার্ক রেগুলার করা দরকার। আর মেইন হলো স্যারে যে টেস্টগুলি নেয় সেগুলোকে মানে খুব মানে মনোযোগ সহকারে টেস্টগুলি দেওয়া দরকার, যাতে ফুল মানে প্রিপারেশন সহ দেওয়া দরকার, যাতে তোমরা বোর্ডে তোমরা যাতে
মানে বোর্ডের সময় তখন আর কোনো টেনশন থাকবে না, বোর্ডের সময় আর কিছু প্রেসার থাকবে না, চাপ থাকবে না। যদি তোমরা ম্যাথ ভালো করে না তাহলে বোর্ডে প্রেসার পড়বে না, তাহলে তোমরা ভালো করে ম্যাথ একদম দিতে পারবে। তো আর আমি আরেকটা জিনিস এটাই বলবো যে কোনো কিছু নিয়ে যেমন ভয় পাও, যেমন ওকে বললাম ওর কোনো ভয় ছিল না, ওর ভয় ছিল না বলে কিন্তু রেজাল্ট ভালো করতে পেরেছে। আমি বুঝি না কিছু কিছু স্টুডেন্ট কেন ম্যাথস নিয়ে ভয় পায়, মানে ম্যাথসের মধ্যে ভয় পাওয়ার জিনিসটা আছেটা কি? তুমি দেখো একটা জিনিস বলি, তুমি কোনোদিন কিছু নিয়ে ভয় পেলে তুমি কিন্তু বীর হতে পারবে না, সেরা হতে পারবে না তুমি, ঠিক আছে? যেমন বর্ডারের মধ্যে বর্ডারের যারা আর্মি আছে ওরা কিন্তু মানে মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে যদি ভয় পেত তারা কিন্তু ওরা বীর সৈনিক হতে পারতো না হলে, ঠিক আছে? মৃত্যুকে ভয় পেলে ওরা আগে ছুটি মানে ছেড়ে দিয়ে বা জব ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসে। এবার তোমাকে সেরা হতে গেলে তোমার অবশ্যই তোমার ওইটার মধ্যে সাহস নিয়ে এগিয়ে যেতে লাগবে। তো ম্যাথসের মধ্যে হ্যাঁ তোমার যদি আগ্রহ থাকে, তোমার যদি সাহস থাকে, তুমি অবশ্যই ভালো স্কোর করতে পারবে। থ্যাংক ইউ। আমাদের আজকের এই যে পডকাস্ট আমরা অ্যারেঞ্জ করেছিলাম এটা আজকে এখান থেকেই মানে এখানেই শেষ করছি। আমরা ক্লাস 12 এর আমাদের ব্যাচের যারা স্টার ক্যান্ডিডেট ছিল আমরা যত সম্ভব আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি, এর মধ্যে অনেকজন মিস হয়ে গেছে, অনেকজন আসতে পারেনি বিভিন্ন কারণের জন্য, এক দুজন আছে যারা সিবিএসসি স্কোরার ছিল, এক দুজন সিবিএসসি স্কোরার তারা মানে একটু মানে সমস্যার জন্য আসতে পারেনি। তো এইটাই বলবো, ম্যাথসকে ভয় নয়, ম্যাথসকে জয় করো, আমার কথা এটাই থাকবে লাস্ট কথা। এবং আমরা আমাদের এই বছরের না শুধু আমাদের প্রত্যেক বছর আমরা সিগমা ম্যাথমেটিক্স ক্লাসের তরফ থেকে আমাদের প্রত্যেক বছর অ্যাচিভমেন্টস গুলো আমরা শুধু সবার কাছে তুলে ধরতে চাই যে আমরা প্রত্যেক বছর অ্যাচিভমেন্টস করছি। আমরা বড় বড় কথা বলছি না, বড় বড় কথার থেকে বেশি আমরা অ্যাচিভমেন্টস করে দেখাচ্ছি। রেগুলারলি আমাদের কাছ থেকে আমাদের যেই রেশিওতে স্টুডেন্ট থাকে ওইখান থেকে আমরা 1/3 বা হাফ রেশিওতে মানে 50% বা 1/3 রেশিওতে আমরা কিন্তু স্কোর করে দেখাচ্ছি। এবার সবচেয়ে বড় কথা আমার ইচ্ছা থাকলেই হবে না, স্টুডেন্টেরও কিন্তু তোমারও কিন্তু ইচ্ছা লাগবে যে তোমারও একটা পেশেন্স থাকবে যে এখানে আমি মানে চেষ্টা লাগিয়ে মানে দম লাগিয়ে বসে থাকবো শুরু থেকে শেষ অবধি, তবেই কিন্তু তুমি স্কোর করতে পারবে, ঠিক আছে? তো স্কোরের জন্য তোমার এফোর্টও দরকার, আমার তো গাইডেন্স দরকার, অবশ্যই স্কোর হবে। তো সিগমা ম্যাথমেটিক্স ক্লাসে যেটা সাকসেসের একটা মানে ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল, ডিফারেন্ট একটা নাম আজকের দিনে। তো আশা করি আমরা স্টুডেন্টদের সাথে বা আমাদের যারা স্টার ক্যান্ডিডেট ছিল, যারা স্টার মার্কস হোল্ডার ছিল ম্যাথসে, ওদের সাথে আমরা যেই কথাগুলি শেয়ার করলাম বা ওদের সাথে যেই কথাগুলি আমরা ডিসকাস করলাম, আশা করি এইগুলি আমাদের যারা জুনিয়র স্টুডেন্ট আছে মানে পরবর্তী সময় যারা ক্লাস 11 বা ক্লাস 12 এ পড়বে বা 12 এক্সাম দেবে ওদের ম্যাথে কথাগুলি হেল্পফুল হবে। তোমরা এই কথাগুলি শুনতে পারো, ওদের সঙ্গে পার্সোনালি তোমরা যোগাযোগও করতে পারো, ঠিক আছে? আমার তরফ থেকে যোগাযোগও করতে পারো, আমি আছি। বাস ওদের পরবর্তী সময়ে হয়তো আমরা পরবর্তী অন্য একটা টপিক নিয়ে কথা বলবো। আজকে আমরা প্রোগ্রাম এতটুকুই স্টপ করছি। থ্যাংক ইউ সবাই।